অল রোডস লিড টু নেপাল। তবে তার মধ্যে কিছু রাস্তা বেশ সর্পিল। কাঠমান্ডু যাওয়ার আগে তোপসেকে বলেছিল ফেলুদা, আর এই মুহূর্তে কাঠমান্ডুর রাস্তা সর্পিল তো বটেই, রীতিমতো অগ্নিগর্ভ। গতকালই নেপালে পৌঁছে গেছেন আমার সহকর্মীরা। গণবিদ্রোহের আগুনে আক্ষরিক অর্থেই জ্বলছে নেপাল, আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। প্রথমে দুর্নীতি, তারপর 26টা সোশ্যাল মিডিয়া ব্যান। জেনজির আন্দোলনে আজও জ্বলছে নেপাল। একের পর এক মন্ত্রীর বাড়িতে আগুন, ভাঙচুর বিক্ষোভকারীদের। দুর্নীতি, স্বজন পোষণ আর স্বৈরাচারী কি ডেকে আনলো এই সরকারের পতন? দ্বিতীয় প্রশ্ন। সরকারের পতন, প্রধানমন্ত্রী সহ 11 জন মন্ত্রীর ইস্তফাতেও থামছে না আন্দোলন। ছাত্র যুবর বিক্ষোভের আঁচে পুরল সুপ্রিম কোর্ট, সংসদ, রাষ্ট্রপতি ভবন, জাতীয় ব্যাংক। তবে কি আপাতত সামরিক শাসনই নেপালের ভবিতব্য? তৃতীয় প্রশ্ন। মন্ত্রীদের নিরাপত্তা থেকে কার্যত হাত গুটিয়ে নিল সেনা ও পুলিশ। হেলিকপ্টারে চেপে উধাও প্রধানমন্ত্রী। প্রাণে বাঁচতে দেশ ছাড়ার চেষ্টা বাকি মন্ত্রীদেরও। খবর পেতেই রানওয়েতে আগুন লাগালো বিদ্রোহীরা, বন্ধ হলো বিমানবন্দর। তবে কি হাসিনার মতোই দেশের পাট চুকলো প্রধানমন্ত্রী ওলি? চতুর্থ প্রশ্ন। 2022 থেকে 2025 ভারতের তিনটে প্রতিবেশী দেশে গণ অভ্যুত্থানে পতন হলো নির্বাচিত সরকারে। শ্রীলঙ্কা, বাংলাদেশ থেকে নেপাল। পড়শি 3 দেশে ক্ষমতার পাশা উল্টানোর ক্ষেত্রে কেন বারবার কাজ করছে এই একই প্যাটার্ন? পঞ্চম প্রশ্ন। উপপ্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী থেকে 4 বারের প্রধানমন্ত্রী। কেউ খেলেন লাথি, কাউকে ফেলে পেটানো হলো রাস্তায়, কিংবা বাড়িতে আগুন লাগানো হলো। জীবন্ত পুড়ে মৃত্যু হলো প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী। জঙ্গলরাজের অবসানে কেন এই নারকীয় বিভৎসতা? পাশাপাশি কিন্তু এই প্রশ্ন তুলব আমরা। তবে শুরুতেই দেখাবো এভারেস্টের দেশে ক্ষোভের পাহাড়। কাঠমান্ডুতে আছড়ে পড়ল গণবিদ্রোহের সুনামি। দেখুন। সোমবার যে আগুন জ্বলেছিল, মঙ্গলবার তার দাবানলে রূপ নিল। দিনভর আন্দোলনের জেরে সোমবার রাতে বাধ্য হয়ে 26টি সোশ্যাল মিডিয়ার অ্যাপের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় কেপি শর্মা ওলির সরকার। কিন্তু তাতে তো বিদ্রোহের আগুন নিভলই না, উল্টে দাউ দাউ করে জ্বলে উঠল। বাধ্য হয়ে ইস্তফা দিয়ে সেনার হেলিকপ্টারে পালালেন প্রধানমন্ত্রী। যে ডিএসপি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তাকে পিটিয়ে হত্যা করলো উন্মত্ত জনতা। আগ্নেয়াস্ত্র হাতে উল্লাস করতে দেখা গেল বিক্ষোভকারীদের। বিক্ষোভকারীদের লাগানো আগুনে ঝলসে মৃত্যু হয়েছে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রী। মঙ্গলবার বিক্ষোভকারীরা প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ভিতরে আটকে পড়েছিলেন তার স্ত্রী রাজ্যলক্ষ্মী। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়। একের পর এক মন্ত্রীর বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগের পর প্রবল চাপের মুখে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী সহ 11 জন মন্ত্রী। अभी ये चीज रुकने वाला तो नहीं है, ऐसा मुझे फील हो रहा है। जहाँ तक मैं 2 दिन से इसी प्रोटेस्ट में हूँ। फंडामेंटल राइट है जो एक सिटीजन के, वो स्टूडेंट आपसे मांग रहे हैं, वो अपना टैक्स भर रहे हैं, वो अपना सब कुछ दे रहे हैं, आपको पैसा दे रहे हैं, तो आप फिर भी उनका कैसे इंटरनेट बंद कर सकते हैं? पार्लियामेंट पे कब्जा करना और ये सरकार जो है इसको अभी यहाँ से बर्खास्त करना है और नई सरकार का गठन होना चाहिए, यही यहाँ की युवा की अभी मांग है। इट इज ए क्रिएटेड गण आंदोलन। এগুলো করা হয়েছে, যেমন হঠাৎ কথা নেই বার্তা নেই এক ভদ্রলোকের চিফ অ্যাডমিনিস্ট্রেটর নাকি নাম ইউনুসের, তিনি এসে বসলেন। শ্রীলঙ্কায় একটা গভর্নমেন্ট চেঞ্জ হলো, অনলি একটা মাত্র উদ্দেশ্য, ইন্ডিয়াকে ঠেকাও। নেপালের পদত্যাগে উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পৌডেলকে রাস্তায় ধাওয়া করে মারধর করা হয়। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের ব্যক্তিগত বাসভবনে ঢুকে ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। পদত্যাগী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাড়ি, আইনমন্ত্রী অজয় চৌরাশিয়ার বাড়ি, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং এবং বিদেশমন্ত্রী আরসু দেউবার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। পদত্যাগী স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতেও হামলা চালায় বিক্ষোভকারীরা। রাষ্ট্রীয় ব্যাংকের গভর্নরের বাড়িতেও চলে পাথর বৃষ্টি।
প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ওরফে প্রচণ্ডর বাসভবন লক্ষ্য করেও পাথর ছোড়ে আন্দোলনকারীরা। হামলার হাত থেকে রেহাই পাননি আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ বাহাদুর দেউবা এবং তার স্ত্রী আরজু রানা দেউবা। प्रोटेस्ट इनिशियली था, ये था एंटी करप्शन के खिलाफ। लाइक हम चाहते क्या है कि एक इलेक्शन हो, गवर्नमेंट एक प्रॉपर लॉ जिससे करप्शन रोका जा सके। সাউথ এশিয়ার অন্য দেশগুলোর পক্ষে এবং ভারতের বিভিন্ন রাজ্যের পক্ষে এটা কিন্তু একটা সতর্ক বার্তা যে করাপশন সাংঘাতিক জায়গায় চলে গেলে কি ধরনের ঘটনা ঘটতে পারে, এটা আজকে প্রমাণ করলো। নেপালের জেনারেশন তারা খেতে পাচ্ছে না, অন্যদিকে তারা বিরাট বিলাসবহুলভাবে কাটাচ্ছে। এখনো পর্যন্ত 24 জন আন্দোলনকারীর মৃত্যু হয়েছে, জখম 400-রও বেশি। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও আবিদ দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, নেপালে যা ঘটেছে তার দুটো দিক আছে। একদিকে অবশ্যই বলবো যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই হিংসা, এই অশান্তি, এই অরাজকতা, এই আগুন ভাঙচুর হামলা চাইতে পারে না। আবার একই রকমভাবে স্বাধীন চিন্তার মুক্ত কণ্ঠকে দমিয়ে দুর্নীতি আর স্বৈরাচারও দীর্ঘদিন চলতে পারে না। এভারেস্টের দেশের এই এভারেস্ট সমান দুর্নীতি আর স্বজন পোষণের খবর সোশ্যাল মিডিয়ার সামনে এলে যদি তাকে আটকানোর চেষ্টা হয়, তাহলে জেন জি সেটা মেনে নেয় না এবং নেপালেও মেনে নেয়নি। লক্ষ্য করুন, 2022 থেকে 25 ভারতের তিনটে প্রতিবেশী দেশে 3টে সরকার বদলে গেল গণ অভ্যুত্থানে। কোথাও কি একটা প্যাটার্ন কাজ করছে? তবে আবারও বলছি, অরাজকতা, লাগাম ছাড়া হিংসা, লুটপাট কোনো অবস্থায় কোনো দেশে এটা কাম্য হতে পারে না। কিন্তু পাশাপাশি এটাও আরেকবার প্রমাণিত হলো যে পুলিশ আর সেনাবাহিনী দিয়ে গণ অভ্যুত্থান রুখে দেওয়া যায় না। শ্রীলঙ্কায় দেখলাম, বাংলাদেশে দেখলাম, আজ নেপালেও দেখছি। আমার প্রথম বক্তা ব্রিগেডিয়ার প্রণব ঘোষ কি একমত হবেন যে গুলি চালিয়ে সবসময় সরকার বাঁচানো যায় না? ওয়েল, মোস্ট ইনএভিটেবল যে জিনিসটা হওয়ার ছিল সেটা হলো। নৈরাজ্য গত 24 বছর ধরে দেখছি। সেই 2001 সালে যখন ওদের মনার্কি এবং সেটাকে আপসার্জ হওয়ার পরে ওটাকে শেষ করে দেওয়া হলো, প্যালেস কু হলো, রাজা বীরেন্দ্রের সন্তান, নিজের সন্তান, তাকে গুলি মেরে হত্যা করলেন এবং সঙ্গে আরও 9 জন তার ফ্যামিলি মেম্বার্স মারা গেলেন। তার ছোট ভাই এবং তিনি নিজেও নিজের মাথায় গুলি করে নিজে মারা গেলেন এবং তার ছোট ভাই গজেন্দ্র শাহ সে রাজা হলো এবং এটা চলতে থাকলো, কিন্তু তিনিও কিছু সামলাতে পারলেন না। কাজেই এটা যে শুরু হয়েছিল হঠাৎ যে একটা কিছু হয়ে গেল 2001 সালে, কিন্তু তা নয়। নেপালে নৈরাজ্য তার অনেক আগের থেকে চলছে। হ্যাভস অ্যান্ড হ্যাভ নটসের যে ডিস্টেন্সটা আস্তে 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 প্রলং হচ্ছিল। অ্যান্ড পৃথিবীতে কোনো আপরাইজিং, কোনো আপসার্জ, কোনো ভোলক্যানিক ইরাপশন জাস্ট ওয়ান অফ দ্য ডেজ হয়ে যায় না। এটা জাস্ট কখনো হয় না। এটা অনেক দিনের পুঞ্জীভূত যে আক্রোশ মানুষের মাঝখানে, সাধারণ মানুষের মাঝখানে যে জমতে থাকে, সেটার অভিব্যক্তি রোজ হয় না। এ নয় কি আপনি আমরা বউয়ের উপর চিৎকার করে একটা হঠাৎ কথা বলে আপনি আমার ভেন্টটাকে শেষ করে দিলেন। একটা লক্ষ্য করুন, রাজতন্ত্রের ওপর মানুষের যে ক্ষোভ, সেটা গণতন্ত্র এসে কিন্তু সেই ক্ষোভ মেটানো যায় না। আপনি যদি একজন মানুষকে ঠেলতে ঠেলতে তার দেয়ালে লাগিয়ে দেন, যখন তার আর কিছু খোয়াবার নেই, তখন ঠিক এই জিনিসটা হয়। তার একটা ছোট্ট একটা সূত্রী মতন যে এই সোশ্যাল নেটওয়ার্কিংয়ের ইয়েটা বন্ধ করা, ওটা তো সলতে, একদম ওটা তো জাস্ট একটা সলতে, বারুদে একটা বারুদ ছিল। এই গত 40-50 বছরের জমানো ক্ষোভ মানুষের মধ্যে নেপালে, টোটাল করাপশন, নেপোটিজম, ফেভারিটিজম, এগ্রিকালচার ফেলিয়ার, ক্লাইমেটিক চেঞ্জেসের সমস্ত কোনো কিছু ইয়ে করা নয়, সমস্ত কিছু মিলিয়ে একটা নৈরাজ্য চারিদিকে গড়ে উঠছিল। এবং সেই গড়াটা এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে এখন, যখন নেপালে 10.09% পিপল আর আনএমপ্লয়েড, জাস্ট কোনো কাজ নেই। আর যাদের কাজ আছে তাদের 62.2% অফ দ্য পিপল আর
আনঅফিসিয়াল সেক্টরে এমপ্লয়েড, তার মানে আজকে কাজ আছে কালকে থাকবে কিনা তা তারা জানে না। তাদের না ছিল কোনো পাস্ট, না আছে কোনো প্রেজেন্ট, না থাকবে কোনো ফিউচার, তারা জানে না তাদের কি হবে। এই রকম একটা দেশে যেখানে সমস্ত কিছু খালি করাপশনে ভরা, সেখানে যেরকম একটা ছেলেরা, যেখানে এই ইয়াং ছেলেরা যারা রয়েছে তারা একদম টোটালি আনএমপ্লয়েড এবং জানে না কি করবে। 30 লক্ষ লোক আজকে তাদের কোনো কাজ নেই। একটা জায়গায় পড়লাম যে 2000 নেপালি নাগরিক প্রত্যেক দিন দেশ ছেড়ে চলে যাচ্ছে সারা পৃথিবীতে। অথচ কি অসম্ভব ভালো একটা জাত এই নেপালিরা, গোর্খারা। তারা নিরীহ, তারা অত্যন্ত ভদ্র, ভালো, বিনীত, আজ্ঞাবাহী, যা যা বলা যায় একজন মানুষের ভালো কোয়ালিটি সম্বন্ধে সব কিছু আছে। সঙ্গে তারা মার্শাল রেস, মনে রাখবেন তারা মার্শাল রেস। তারা যখন খেপে যায় তখন তাদের সামলানো যায় না। সে আর্মি কেন, সারা পৃথিবীর আর্মি দিয়েও এদেরকে আটকানো যাবে না। ব্রিগেডিয়ার ঘোষের সঙ্গে আমি শুধু যোগ করব, উনি নৈরাজ্যের কথা বলছেন, তার সঙ্গে আছে আদর্শহীনতা। লক্ষ্য করে দেখবেন যারা একসময় শাসক বা বিরোধী ছিল তারাও একসঙ্গে ক্ষমতায় আসার জন্য, ক্ষমতা কুক্ষিগত করার জন্য যেন তেন প্রকারেণ একেবারে সেই আদর্শহীনতার রাস্তাটা বেছে নিল। আমি এইখানে এই আলোচনার এই প্রেক্ষিতে আমি শুরুতেই বলেছি আমার একাধিক সহকর্মী নেপালে পৌঁছে গেছেন গতকাল তাদের প্রতিবেদন দেখিয়েছি। আজকে যখন কার্যত বিদ্রোহের দাবানলে নেপাল জ্বলছে এবং নেপালের সংসদ ভবনের সামনেই বিক্ষোভকারীরা পৌঁছে গেছেন একেবারে পাথর ছুঁড়তে, সেইখানে আমার সহকর্মী জগবিন্দর পাটিয়াল উপস্থিত ছিলেন। কি ছবি তুলে ধরেছেন জগবিন্দর, দেখাবো। लोगों ने पथराव के साथ पार्लियामेंट पर हमला बोल दिया है। ये देखिए, पुलिस पर जबरदस्त पथराव हो रहा है, पुलिस पर जबरदस्त पथराव हो रहा है। टायरों की आगजनी उस जनता का प्रदर्शन है जो फिर पत्थर मारते हुए आगे बढ़ रही है। ये आंसू गैस का शेल छोड़ा, ये रबड़ बुलेट्स। पब्लिक गेट के पास आ गई है। वो देखिए बैरिकेडिंग की आड़ ली गई है, पुलिस को अंदर घसीट दिया गया है। ये तोड़फोड़ कर दी गई है सारी, पथराव के कारण सारी ये बिल्डिंग तोड़ दी गई है। आंसू गैस के शेल चल रहे हैं, आंसू गैस के शेल चल रहे हैं, वो शेल छोड़े जा रहे हैं, उधर से पथराव किया जा रहा है। देखिएगा ये पत्थर रोक रहे हैं और ये अब तैयारी हो रही है कि गन के साथ किस तरह से शेल दागना है। भीड़ जो है वो रह कर दोबारा फिर वापस आ रही है। मैं इस वक्त आंसू गैस के प्रकोप से बाहर आने के बाद मैं फिर पार्लियामेंट भवन के बाहर खड़ा हूं और देखिए आंसू गैस जबरदस्त तरीके से छोड़ा जा रहा है, बावजूद उसके पुलिस पर पथराव किया जा रहा है। पार्लियामेंट हाउस के अंदर जगह जगह कंटीली तारे लगाकर सेना के जवानों को तैनात किया गया है। एक टुकड़ी जो है वो मैं दिखाता हूं संसद भवन के बिल्कुल गेट के पास। देखिए, हम जूम इन करते हैं थोड़ा, वहां पर आर्मी ने मोर्चा संभाल रखा है कि अगर भीड़ गेट को तोड़ते हुए अंदर घुस भी जाती है तो किस तरह से पार्लियामेंट के अंदर उसे घुसने से रोकना है। जो ये जंग सड़कों पर चल रही है, कहा जा रहा है कि ये भ्रष्टाचार और ज्यादतियों के खिलाफ जनता की जंग है, सरकार इनकी सुनती नहीं है। दूसरे बाहरी मुल्कों के हाथों कठपुतली है, अपने बच्चों को बाहर पढ़ाती है और यहाँ जब उसके भ्रष्टाचार को उजागर करने के लिए सोशल मीडिया पर जनता आवाज उठाती है तो सोशल मीडिया को बैन किया जाता है। अब इस सरकार को यहाँ से बैन किया जाएगा, रुखसत किया जाएगा। দেখুন গতকাল এবং আজ কেন বারবার এই প্যাটার্ন শব্দটা ব্যবহার করছি। দেখুন আজ যদি 3টে দেশের 3 বছরের 3টে ফুটেজ আপনাদের সামনে রাখি, বিশ্বাস করুন মনে হবে যে ওটিটির একই কন্টেন্টের পরপর 3টে সিজন দেখছেন। সেই দুর্নীতির অভিযোগ, সেই গণ অভ্যুত্থান, সেই ছাত্র যুবর উত্তাল আন্দোলন, নির্বিচারে সেই গুলি, সেই মৃত্যু, সেই কমন টার্গেট সংসদ ভবন, রাষ্ট্রপতি ভবন কিংবা প্রধানমন্ত্রী আবাস। এমনকি রাষ্ট্রপ্রধানের দেশ ছেড়ে পালানোটা অবধি কমন। বারবার ভারতের প্রতিবেশী দেশগুলোতে অর্থাৎ এই উপমহাদেশে একই প্যাটার্ন কেন ফিরে ফিরে আসছে বলে আমার পরবর্তী বক্তা কর্নেল পৃথ্বীরঞ্জন দাসের মনে হয়।
ভারত মহাদেশের যে তিনটি দেশের কথা সুমনবাবু বললেন, আমি একটা একটা করে ছোট্ট ছোট্ট করেই বলবো, কারণ সারাদিন এটার উপর আলোচনা হয়েছে। আমি ব্রিগেডিয়ার ঘোষ স্যারের বক্তব্য যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু করব, কিন্তু তার আগে আমি একটা ছোট্ট কথা বলতে চাই। আমরা যদি মনে করি টিভিতে যখন আমরা এইসব ডিস্টারবেন্সগুলি দেখছি, ঢাকাতে বলুন, কলম্বোতে বলুন বা কাঠমান্ডুতে বলুন, একটা জিনিস আমরা কিন্তু কমন দেখছি, রাস্তাঘাট চকচকে, ইনফ্রাস্ট্রাকচার ভালো, লোক বিক্ষুব্ধ, জীবিকা নেই, হাতে পয়সা নেই, চাকরি নেই, সবাই রাস্তায় নেমে পড়েছে এবং সরকারের প্রতি পুরো অনাস্থা, প্রচলিত সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে পার্লামেন্টে। শ্রীলঙ্কা থেকে শুরু করছি, যে বিজয়রত্নে যাকে আনা হলো সবাইকে বুঝিয়ে সুঝিয়ে যে সে সমস্ত অর্থনীতিটাকে ঠিক করবে একজন সাকসেসফুল প্রাইম মিনিস্টার হিসেবে, ভারত তাকে সমস্ত সাহায্য করার পরে এই 3 বছরের মাথায় যখন শ্রীলঙ্কা মোটামুটি একটি আর্থিক অবস্থায় ফিরেছে, ভোটে হেরে চলে গেল, একজন মাওবাদী প্রাইম মিনিস্টার আসলেন এবং তিনি ভারতের সাথে সহযোগিতা করছেন। আসুন বাংলাদেশে একই ব্যাপার, ইউনিস প্রশাসন বসে আছে, এখন সামনের ইলেকশনে কি হয় সেটা দেখার জিনিস। তৃতীয় যেটা আমরা এখন নেপালে দেখছি, নেপালের জনসাধারণ, নেপাল হচ্ছে এই দক্ষিণ এশিয়ার একটি মাত্র দেশ যেটা হিন্দু দেশ, বাকি পাকিস্তান ছিল মুসলিম দেশ, ভারত ছিল ধর্মনিরপেক্ষ বা আছে গণতান্ত্রিক দেশ। না, এখন কিন্তু নেপাল হিন্দু রাষ্ট্র হিসেবে নয়, প্রচন্ড আসার পর থেকে সেই অনেক আমি ছিল বললাম, ছিল, কিন্তু পরবর্তীকালে যখন তার আর্থসামাজিক উন্নয়ন ততটা উন্নতি হয়নি, জনতা বিক্ষুব্ধ হলো, প্রচণ্ড নেতৃত্বে মাওবাদী সিভিল ওয়ার হলো, পাওয়ারে আসলো, যেসব প্রতিজ্ঞা করেছিল পারেনি এবং যেসব গণতান্ত্রিক পরিকাঠামো তৈরি করার চেষ্টা করেছিল সেটা সফল হয়নি। মানুষ রাস্তায় বিক্ষুব্ধ হয়ে কিছু মাস আগের থেকে শুরু করেছিল যে রাজতন্ত্র ফিরে যেতে চায়, এবং তার মধ্যেই যখন ওদের যে, কারণ নেপালি মানুষকে বুঝতে হবে, আমাদের এখানে এজিটেশন হয় এত বড় বড় অন্যায়ের বিরুদ্ধে, আমরা রাস্তায় নামি মোমবাতি নিয়ে, ওরা এইসবে বিশ্বাস করে না, সহজ সরল সাহসী দুর্ধর্ষ, এবং এদের ব্যাটেল ক্রাই হচ্ছে আও নেপালি, আর্মিতে যখন এরা শত্রুভূমি অ্যাটাক করে, আও গোর্খালি। তো সেই নেপালি যখন দেখলো যে তাদের গ্রিভান্সটা জানাবার মতো অবকাশ নেই, আস্তে আস্তে সেগুলি বন্ধ করে দিচ্ছে, তারা রাস্তায় নামলো, আজকে যে কী হয়েছে সেটা দেখতে পাচ্ছে। এখন নেপালের যা অবস্থা, একমাত্র যেটা নেপালের ইতিহাসে কখনো হয়নি, সামরিক শাসনের দিকে যাচ্ছে। তবে আমার বিশ্বাস নেপালের সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর দ্বারা ট্রেন্ড, ভারতীয় সেনার সংস্কৃতি ওদের মধ্যে রয়েছে, তারা যদি দায়িত্বে আসেও গণতান্ত্রিক অবস্থায় নেপালের শাসন ব্যবস্থাকে ফিরিয়ে আনবে নেপালের জনসাধারণ যেভাবে চাই। আমি আরেকটা ছোট্ট জিনিস আমি বলতে চাই, ভারতের যে অ্যাকশন, যে মলদ্বীপের ক্ষেত্রে একটা ছোট্ট দ্বীপ, সেখানেও ভারত কোনো রকম ইন্টারফেয়ার করেনি। মলদ্বীপের এরা শাসনকর্তা চীনের কাছে 2-3 বার দৌড়ে গেল, চীন থেকে পর্যটক আসলো, ভারতীয় পর্যটক গেল না, এখন সেই মলদ্বীপ ভারতের সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনার হয়েছে। নেপালেরও তাই হয়েছিল, যখন গণতন্ত্রের মাধ্যমে ওরা চীনের কাছে গিয়েছিল, সে প্রচণ্ড অসুখ বা কেপি ওলি হোক বা যে দেওরা, যে দেওবা যে গভর্নমেন্ট, হ্যাঁ শের বাহাদুর দেওবা, যে নেপালি কংগ্রেসের, তারা যেমন নিজেদের মধ্যে সামঞ্জস্য করে শাসনবান চালাচ্ছিল, চীনের থেকেও সেরকম ওরা সাহায্য পায়নি। এখন ওরা বুঝেছে ভারত ছাড়া তাদের উপায় নেই, ভারত এই সুযোগটা ঠিক মতো কাজে লাগাবে এবং ম্যাচিওরভাবে হ্যান্ডেল করবে। একদম, আমি ভারতের পাটে আলাদা করে পরে আসবো। আমি একবার ব্রিগেডিয়ার ঘোষের কাছে যাব, যে একটা কর্নেল দাস একটা কথা বললেন, এটা তো ঠিক যে ইনফ্রাস্ট্রাকচার বা লজিস্টিক্যাল সাপোর্ট, শ্রীলঙ্কায় যখন এই অভ্যুত্থান হয়েছিল তার কয়েক মাসের মধ্যে 2 বার আমার যাওয়ার সুযোগ হয়েছিল, সেটা নিয়ে মানে বিদেশি অর্থে, কিন্তু কোনো ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোনো কথা হবে না, সেখানে সমস্যা নয়। কমন ফ্যাক্টর যেটা আমরা বাংলাদেশে দেখেছি এবং আজকে নেপালে দেখছি ব্রিগেডিয়ার ঘোষ, সেটা হচ্ছে যে এই দেশের মানুষ, দেশের যুব সমাজের হাতে কাজ নেই, অর্থ নেই, পাশাপাশি নেতা মন্ত্রীদের ছেলেরা প্রত্যেকে বিদেশে, যে জন্য এই আন্দোলনে নেপালে দেখবেন স্লোগানটাই হচ্ছে নেপোকিট,
অন্যদিকে বাংলাদেশে কোটার বিরুদ্ধে কিন্তু এই শেষ গণ অভ্যুত্থানটার সূত্রপাত হয়েছিল কোটা আন্দোলন থেকে। এইখানে কিন্তু একটা কমন ফ্যাক্টর আছে। নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। কারণ আজকে যদি আমাদের যদি ওদের সঙ্গে রিলেশনশিপটা দেখেন, অত্যন্ত ভালো একটা রিলেশনশিপ ওভার এ পিরিয়ড অফ টাইম সাওয়ার হয়ে গিয়েছিল। দ্যাট ওয়াজ বেসিক্যালি ডিউ টু ইনসিনুয়েশন বাই চাইনিজ ইন্টারফারেন্স। চায়না সালামি স্লাইসিং যেমন জমি নিয়ে করে, তেমনি ওরা পলিটিক্যালিও সালামি স্লাইসিং করে। ওরা ছুঁচ হয়ে ঢোকে, ফাল হয়ে বেরোয়, এবং আস্তে 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 সেই 1950 সাল থেকে আপনি যদি 2015 সাল অবধি ফলো করেন চাইনিজ অগ্রগতি ইন দিস ওয়ান ইন নেপাল, তাহলে দেখবেন এইগুলো সমস্ত কিছু হয়েছে। আমরা বোধহয় এর মাঝখানে কিছু বোধহয় উই টুক দেম ফর গ্রান্টেড। দেখুন, বাকি সব কটা দেশের সঙ্গে আমাদের পারমিট আছে, পাসপোর্ট আছে, ভিসা আছে, ইত্যাদি ইত্যাদি। ভুটানের সঙ্গে অত স্ট্রংলি না থাকলে পরেও আছে, কিন্তু নেপালের সঙ্গে কিন্তু আমাদের কিচ্ছু নেই। প্র্যাকটিক্যালি ইট ইজ ওপেন এন্ড। 1751 কিলোমিটার বর্ডার ওদের সঙ্গে আমাদের। ইনস্পাইট অফ দ্যাট আমরা ওদেরকে আসা যাওয়া আমাদের কিচ্ছু নেই। আমরা জানি দ্যাট ইজ ISI এর একটা বলতে পারেন ডেপুটি হেডকোয়ার্টার্স হচ্ছে কাঠমান্ডু, যেখান থেকে ইন্ডাকশন এবং ডিইন্ডাকশন টেররিস্টদের হয়। এই সমস্ত জানার সত্ত্বেও আমরা সামহাউ উই হ্যাড হেল্ড দেম লিটল লুজলি। আমরা ওদেরকে ঠিক করে নার্চার করিনি, এবং তার মাঝখানে যেগুলো অনেক কিছু আমরা হয়তো করেছি যেটা ওদের সেন্টিমেন্টকে হার্ট করেছে কিছুটা। তার মধ্যে একটা আমি বলবো আর্মির তরফ থেকে, সেটা হচ্ছে অগ্নিপাত স্কিমটা। ওদের যে 4000 কোটি টাকার, to be very precise, 4,000 crores after OROP is the pension bill of Indian government to Nepal every year. আর সেই টাকাটা ওরা এক কথায় বন্ধ করে দিয়েছে, মানে টাকাটা বন্ধ করেনি, ওরা রিক্রুটমেন্ট টু ইন্ডিয়ান আর্মি বন্ধ করে দিয়েছে বিকজ অফ দ্য এই যে সেন্টিমেন্টগুলো হিট হয়েছে, তার ফলে একটু ডাইভার্সিটি একদম। এবং ভারতবর্ষের বাইরে একমাত্র নেপালে একেবারে ইন্টারভিউ এবং টেস্টের মাধ্যমে সেখান থেকে আমাদের সেনাবাহিনীর আলাদা রেজিমেন্টের জওয়ানরা আসতেন। আমি এইখানে একেবারে পরিষ্কার ব্রিগেডিয়ার ঘোষ এবং কর্নেল দাস যেটা বলছিলেন, নিঃসন্দেহে যে গত কয়েক বছরে নেপালের সঙ্গে ভারতবর্ষের একটা দূরত্ব তৈরি হচ্ছে ছিল। এই যে ঘটনা, তার পরবর্তী ঘটনাক্রমের দিকে আমাদের নজর রাখতেই হবে, যে ক্রমশ ভারতের থেকে সেই দূরত্ব এই ঘটনাবলীর পরবর্তী সময়ে কমবে না কমবে না, নিঃসন্দেহে বড় প্রশ্ন। কিন্তু তার আগে দেখাবো এই পরের প্রজন্মের কথা বলছিলাম, জেনজি কারা এরা, এবং এই আজকে গোটা কার্যত নেপালের যে ছবিগুলো আমরা পাচ্ছি সবটাই জেনজির দখলে। তাদের মানসিকতা নিয়ে আমরা এইবার প্রশ্নটা তুলব, কিন্তু তার আগে দেখাবো এই মুহূর্তে নেপালে জেনজির অবস্থানটা। তারা গত 24 ঘন্টার মধ্যে কার্যত দেশটার দখল নিয়েছে। দেখুন, চাপের মুখে 26টি অ্যাপের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েও কোনো লাভ হলো না। দেশজোড়া আন্দোলনের মুখে পদত্যাগ করতেই হলো নেপালের প্রধানমন্ত্রী KP শর্মা ওলিকে। আগুন ধরিয়ে দেওয়া হলো একের পর এক মন্ত্রীর বাসভবনে, চলল ভাঙচুর। রাস্তায় লাথি মারতে মারতে ধাওয়া করা হলো উপপ্রধানমন্ত্রীকে। নেপালের কমিউনিস্ট পার্টির অফিস থেকে নামিয়ে দেওয়া হলো পতাকা। হামলা চলল সংসদ ভবন থেকে সুপ্রিম কোর্ট, এমনকি বিমানবন্দরেও। सरकार ने सबसे पहली बात तो एम्प्लॉयमेंट जनरेट किया नहीं है। यहाँ पे जितने भी मंत्री के बच्चे हैं वो सब विदेशों में जाके पढ़ रहे हैं। जो लोकल पर्सन है यहाँ के, वो यहाँ पे मर रहे हैं। यहाँ पे उनके पास रोजगार नहीं है, वो यहाँ पढ़ाई के लिए लाखों रुपए बर्बाद कर रहे हैं, और अंत में उनको ना ही प्लेसमेंट है ना ही कुछ है। इंसान अपनी बातें अगर रखना है तो कहाँ पे रखे। সোমবার আন্দোলনের প্রথম ক্ষোভ কি আঁচড়ে পড়েছিল পার্লামেন্টের গেটে। মঙ্গলবারও ছবিটা বদলালো না। পরিস্থিতি সামাল দিতে এদিন পার্লামেন্টের বাইরে ব্যারিকেড দিয়ে রেখেছিল পুলিশ, কিন্তু হাজার হাজার আন্দোলনকারীর সামনে একটা সময় অসহায় দেখায় পুলিশকে। শেষ অবধি সংসদ ভবনও তাদের দখলে চলে যায়। ফিল্মের মতো নোট উড়িয়ে বাঁচার চেষ্টা করেন নেপালের বিদ্যুৎ মন্ত্রী। বিমানে চেপে যাতে মন্ত্রীরা পালাতে না পারে তার জন্য বিমানবন্দরের বাইরে জমায়েত করে আন্দোলনকারীরা। রানওয়েতে আগুন ধরিয়ে দেওয়া হয়, বন্ধ হয়ে যায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর।
নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের বাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। আগুনে ঝলসে মৃত্যু হয় তাঁর স্ত্রীর। কাঠমান্ডুর অভিজাত হিলটন হোটেলেও আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। এবিপি আনন্দ। দেখুন, এতক্ষণ আমি কমন ফ্যাক্টরগুলো বলছিলাম। বাংলাদেশ আর নেপালের এই গণ অভ্যুত্থানে ইউনিক যেটা, সেটা হলো জেনজির নেতৃত্ব। নেপালে যেটা আরও স্পষ্ট, সে গোটা ঘটনার কেন্দ্রে কার্যত বারুদের স্তূপে অগ্নিসংযোগের কাজটা করেছে ওই 26টা সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যান করার সরকারি সিদ্ধান্ত। এই ছাত্র যুবদের, মানে যারা জেনজি, মানে যাদের জন্ম 1997 থেকে 2012 সালের মধ্যে, তাদের স্পষ্ট বক্তব্য ছিল এই নির্বাচিত জোট সরকারের চূড়ান্ত দুর্নীতি আর স্বজন পোষণের খবর যাতে বাইরের পৃথিবীর কাছে না আসে, যাতে দেশের মানুষের কাছে না পৌঁছয়, সেই জন্য সোশ্যাল মিডিয়াকে নিষিদ্ধ করা হয়েছিল। আর শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত হয়ে দাঁড়ালো এই সরকারের কফিনের শেষ পেরেক। ডক্টর সব্যসাচী মিত্রের কাছে যাব। ডক্টর মিত্র, এই আন্দোলনকারী ছেলেমেয়েগুলোর মানসিকতাকে একজন মনোবিদ হিসেবে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখো সুমন, জেন জি যাদেরকে বলা হচ্ছে তাদের বয়স এখন 15 থেকে 30-এর মধ্যে। এবং এই যে জেনারেশনটা জি কেন বলা হয়, কারণ এদেরকে বলা হয় জুমার জেনারেশন, অর্থাৎ এরা ইন্টারনেটকে জুম করে বলে এদেরকে জুমার জেনারেশন বলা হয়। এই জুমার জেনারেশন যারা, তাদের কিছু অ্যাংজাইটি খুব ইউনিকভাবে আছে। একটা হচ্ছে এরা একটা ডিজিটাল এজে শুরু করেছে, নতুন একটা প্রযুক্তিতে এরা এসে গেছে। 2 নম্বর হচ্ছে এদের মধ্যে ভীষণভাবে প্রিসাইড করে হচ্ছে তাদের ক্লাইমেট সম্বন্ধে অ্যাংজাইটি, খুব জেনুইন ক্লাইমেট অ্যাংজাইটি এদের থাকে। এদের একটা চেঞ্জিং ফাইন্যান্সিয়াল গ্লোবাল ল্যান্ডস্কেপের মধ্যে এরা বড় হচ্ছে। এরাই কিন্তু কোভিড-19কে এক্সপিরিয়েন্স করেছে এবং তার যে যত সাইড এফেক্টস, ডেট্রিমেন্টাল সাইড এফেক্টস এরা ফেস করেছে। এনারা অনেকেরই কিন্তু গার্জিয়ানস, বাবা মা মারা গেছে এর মধ্যে। সুতরাং এটাও একটা অ্যাংজাইটির মধ্যে এই জেনারেশন যাচ্ছে। তার মধ্যে 3টে নতুন অ্যাংজাইটি জুটেছে। একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাংজাইটি, যেটা কিন্তু জেন জি এর জব সিকিউরিটিকে একদম ভীষণভাবে পেছিয়ে দিয়েছে। এবং তুমি যে একটু আগেই কথাটা বলছিলে, এই যে কোটার কথা, এই যে দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার, এই পলিটিশিয়ানসদের বাড়ির এই যে ডিসক্রিমিনেশন, এই ডিসক্রিমিনেশনটা এদেরকে অনেক বেশি আহত করে। হ্যাঁ, এবং এই ডিসক্রিমিনেশনটা এমনভাবে বেড়ে গেছে যে এটা কিন্তু এখন আর কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। দেখো, একটা জিনিস আমাদের মানতে হবে যে আমরা যে খাই, খাদ্যটা আমাদেরকে শারীরিক শক্তি দেয়, আমাদের মানসিক শক্তি জেন জি এর আগে দিত বইপত্র আমরা পড়তাম, আমরা ভালো ভালো সিনেমা দেখতাম, আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, তাদের সঙ্গে আলোচনা করতাম, আমাদের টিচাররা আমাদেরকে উইজডম দিতেন, সেটা আমরা ফলো করতাম চোখ বন্ধ করে। এখন কিন্তু জেন জি এর হাতে সোশ্যাল মিডিয়াটা মানসিক খাদ্য। সেই মানসিক খাদ্য যদি তুমি আজকে একটা টোটাল জেনারেশনকে একটা দেশের মধ্যে বন্ধ করে দাও, সেখান থেকেই তাদের আসছে এডুকেশন, সেখান থেকেই তাদের আসছে বাইরের দুনিয়া কি সেটা জানার একটা স্কোপ, সেখান থেকে কিন্তু ছোট ছোট তাদের যে বিজনেস সেইগুলো সারভাইভ করছে, সেখান থেকেই তারা জানতে পারছে তাদের রাইটস কি, রেসপন্সিবিলিটিস কি, সেই পুরো জিনিসটা। পাশাপাশি একটা যোগ করবো যে তাদের অ্যাটেনশন স্প্যানটা, আমি এই 26টা যেগুলো নিষিদ্ধ হয়েছে আর যেগুলো আছে দেখছিলাম, অ্যাটেনশন স্প্যানটাও কিন্তু কমছে, মানে তাদের ধৈর্য কমছে। মানে আমি বলছি, একজন মানুষ যদি একটা অরাজক অবস্থা বা একটা দুর্নীতি, সরকারি অব্যবস্থা এর আগে 10 বছর সহ্য করত, এই জেনারেশন কিন্তু 3 বছরের মধ্যে রিঅ্যাক্ট করছে। খুব ভালো বলেছো। কারণটা হচ্ছে এই যে জেন জি এর যে মাইন্ডসেট যেটা বলছো, তার মধ্যে কি আছে, কতগুলো ইউনিক ফিচার্স আছে। একটা হচ্ছে এনাদের এক্সপেকটেশনটা অনেকটা হাই, র্যাশনাল এক্সপেকটেশন। তারা কেন এক্সপেক্ট করবে না? এদের টলারেন্স অনেক কম, এদের ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, অর্থাৎ আমি এখন চাই তো এখনই চাই, এই ভাবনাটা আছে। এবং এই আরেকটা যেটা মেজর ইস্যু, সেটা মানে এই যে শুধু তো একটা দেশে এটা সীমাবদ্ধ থাকছে না, 2011-তে আমরা আরব স্প্রিংয়েও দেখেছি ঘটনা কি ঘটেছিল। সুতরাং হিস্ট্রি ইজ রিপিটিং ইটসেলফ। The only issue over here is a huge disconnect between the political class and the ruled class and the rulers. এবং সেখানে একটা
এখন অদ্ভুতভাবে দেখা যায় যে এই যে এজ গ্যাপ বিটুইন অল দ্য টপ লিডার্স অ্যান্ড দ্য রিয়েল পিপল হু আর সাফারিং ইজ হিউজ। তারা এদের সঙ্গে কানেক্ট করতে পারছে না। প্রত্যেকটা রাষ্ট্র নেতা আজকে 80, 90, 95, বোধহয় এরপর 100 ক্রস করে যাবে, কিন্তু জেন জি ইজ দ্য লার্জেস্ট কমোডিটি ইন দ্য ওয়ার্ল্ড। তাদের বয়স হচ্ছে 15 থেকে 30। এরাই পরবর্তীকালে এনভায়রনমেন্টালটাকে সাস্টেন করবে, এরা ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট অফ দি ওয়ার্ল্ডটাকে সাস্টেন করবে। কিন্তু আগে ছিল ডেমোক্রেসিতে পলিটিশিয়ানস অ্যান্ড মানে আমরা যারা সাধারণ মানুষ, কিন্তু এটার সঙ্গে এখনকার দিনের তফাৎটা কিন্তু সেই রাজার প্রজার মতোই দাঁড়িয়ে গেছে। রাজা রাজার মতো থাকছে, রুলার্স অ্যান্ড বিং রুলড, আমরা হয়েছি রুলডের জায়গায়। আর একটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু এখানে বলে রাখা দরকার, জেন জি এর কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইজ দেয়ার এডুকেশন। আমি খুব এটা শুনতে হয়তো অনেকেরই খারাপ লাগবে, কিন্তু খুব উচ্চবিত্ত যারা, তাদের ছেলেদের বাইরে মেয়েদের বাইরে যেতে হয় না, কারণ তারা সবাই 500 কোটি, 1000 কোটি, 2000 কোটির ওপরে বসে আছে, তারা নিজের দেশে আনন্দ সহকারে আছে। মধ্যবিত্তরা বিদেশে পাঠাচ্ছে। বিদেশের অবস্থা আপনাকে ছোট্ট অস্ট্রেলিয়ার কথা বলি, 1 সপ্তাহ 3-4 দিন আগে হয়েছে, স্টুডেন্টদের হোস্টেলের সামনে অস্ট্রেলিয়াতে বিক্ষোভ দেখানো হয়েছে, ইন্ডিয়ানস গো ব্যাক। সুতরাং মধ্যবিত্তর যে জেনজি, তারা বাইরে গিয়ে, তারা পয়সা খরচা করে বাইরে যাচ্ছে, বাইরে গিয়ে দুঃখ পাচ্ছে। এখানকার যারা অতটা হয়তো ফরচুনেট না ফাইন্যান্সিয়ালি, তারা এখানে থেকে যাচ্ছে, এখানে তাদের কাছে সামনে কোনো রকম কিছু নেই। সুতরাং এই জায়গাটা একেবারে আমি বলছি ডক্টর মিত্র যেটা বলছেন সেটা হচ্ছে বৈষম্য। সেই বৈষম্যর একটা দিক হচ্ছে আর্থিক বৈষম্য, আরেকটা নিঃসন্দেহে বড় দিক কিন্তু বয়সের ফারাক। যাদের ওপর এই নেতারা শাসন করছেন তাদের বয়স এবং শোষিত বা শাসন ক্ষমতায় যারা ভোট দিয়ে নেতা বাছছেন তাদের বয়সেও একটা বৈষম্য দেখা যাচ্ছে। তবে সেই বৈষম্যকেও বলতে পারেন যে ভারতবর্ষেও একেবারেই বিরল নয়। সে যাই হোক, আমি এখান থেকে আমার পরবর্তী প্রতিবেদন, যেহেতু ডক্টর মিত্র একেবারে কিউটা দিয়ে দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় এই যে দুর্নীতির খবর আসা এবং পরপর সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যান করা, আমি আবার বলছি এটা কফিনের শেষ পেরেক বলুন কিংবা ওই বারুদের স্তূপে অগ্নিসংযোগের চেনা উপমাতা বলুন না কেন, ব্যাপারটা কিন্তু এক্ষেত্রে হুবহু তাই হলো। দেখুন, দ্বিতীয় দিনে আরো বিধ্বংসী, আরো দাউ দাউ করে জ্বলল আগুন। যুব সমাজের গণবিদ্রোহের আগুনে পুড়ে ছারখার প্রতিবেশী দেশ নেপাল। আন্দোলনের কান্ডারি যুব সমাজ, এক কথায় জেন জি রেভলিউশন সেখানে। আর গণবিক্ষোভের মূল কারণ সোশ্যাল মিডিয়ার কণ্ঠরোধ। 21 শতকে মুক্ত চিন্তার এক অদৃশ্য কলম। সূত্রের খবর, নেপালে দুর্নীতি, স্বজন পোষণ, মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের বিরুদ্ধে সুর চড়েছিল আগেই, কিন্তু যুব সমাজের ক্ষোভের আগুনে ঘৃতাহুতির কাজ করেছে মূলত এই সোশ্যাল মিডিয়ায় কণ্ঠরোধের চেষ্টা। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদীদের কণ্ঠ দমন করতেই আসরে নামে কেপি ওলি সরকার। 4 সেপ্টেম্বর অর্থাৎ গত বৃহস্পতিবার ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টেলিগ্রাম, এক্স হ্যান্ডেল, রেডিট, লিঙ্কজয়েন, ভাইবার, ভিডবাজ, নিমবাজ, পপুলাইট, গ্লোবাল ডায়েরি সহ মোট 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়। তার জেরেই হাজার হাজার ছাত্র যুবর বিক্ষোভে আঁচ লাগে কাঠমান্ডু সহ একাধিক জায়গায়। সাধারণের স্ফুলিঙ্গ দাবানল হয়ে ঝরে পড়ে পথে প্রতিবাদে। हमारा आंदोलन का मुख्य उद्देश्य ये है कि सरकार बहुत करप्ट है और करप्ट इतना हो गया कि फाइनली आके सोशल मीडिया भी बंद कर दिया। सोशल मीडिया एक ऐसा प्लेटफॉर्म था कि जहां हम अपने बात रख सकते थे, और सरकार का अब भ्रष्ट होता है और सोशल मीडिया बंद कर दिया। इसके आवाज विरुद्ध में युवा जाग गए। अभी सरकार ने क्या किया कि सोशल मीडिया तो सब सोशल मीडिया को बैन कर दिया। हमारा कुछ राजनीतिक दल नहीं है जो देश में बढ़ रही जो भ्रष्टाचार, बेरोजगारी चरम अवस्था में है, उसके लिए हम यहाँ आए। প্রতিবেশী রাষ্ট্রের এই ঘটনার রাজনৈতিক আঁচ এসে পড়েছে এই রাজ্যে। এই রাজ্যেও দেখবেন, লক্ষ্য করে মাননীয় মুখ্যমন্ত্রীর সরকারও দেখবেন, আবার কেন্দ্রের বিজেপি সরকার দেখবেন, দাবি দিতে চায়, চাপা দিতে চায় মানুষের কণ্ঠস্বর, ডিসেন্টিং ভয়েস, বিরোধাভাস করলেই বিপদ, তাদেরকে চাপিয়ে দেয়। সেটা সমাজ মাধ্যমে হোক, রাষ্ট্রের দমন পীড়নের মাধ্যমে হোক, পুলিশি ব্যবস্থার মাধ্যমে হোক, চাপিয়ে দেওয়ার চেষ্টা করে
অ্যারেস্ট করে, বন্ধ করে দেয়, আটকে রাখে, এটা হচ্ছে স্বৈরাচারী সরকারের লক্ষণ। যদিও এই দাবি মানতে নারাজ তৃণমূল ও বিজেপি দুই শিবিরই। ইন্ডিয়া জোট বিজেপির বিরুদ্ধে লড়াইতে ঐক্যবদ্ধ ছিল, আছে, থাকবে এবং সেই ঐক্য ভাঙার জন্য কাজ করছে এ রাজ্যের বুকে সিপিএম আর কংগ্রেস। বিজেপির মদতদাতা হচ্ছে সিপিএম আর কংগ্রেস। যদি সত্যি সত্যি বিজেপিকে হারানোর জন্য উদ্গ্রীব থাকতো তাহলে এ রাজ্যের বুকে প্রার্থী দিয়ে ভোট কেটে বিজেপির সুবিধা করতো না। অনেক আগে থেকেই এই ধিকি 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 আগুন জ্বলছিল, সেই আগুনে ঘি পড়ল এই সোশ্যাল মিডিয়া বন্ধ করা, আর তার থেকেই এত বড় আগুন জ্বলে উঠেছে। স্বাভাবিকভাবে এর পেছনে কারা আছে বা কাদের হাত আছে এটা আরেকটু পরে আরো ভালো করে স্পষ্ট হয়ে যাবে। চাপে পড়ে সোমবার রাতে সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েও গদি বাঁচাতে পারলেন না কেপি শর্মা ওলি। উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বছরের পর বছর লাগাম ছাড়া দুর্নীতি আর স্বজন পোষণ যে চলতে পারে না, আলটিমেটলি চূড়ান্ত স্বৈরাচারী শাসক তার যাবতীয় দাঁত আর নখ বের করলেও পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়, তা আর একবার আজ দেখিয়ে দিল নেপাল। আজ আমার দীর্ঘদিনের সহকর্মী জগবিন্দর পাটিয়াল দেখাচ্ছিল যে সেনা আর পুলিশ এখন আর মন্ত্রী শান্তিদের নিরাপত্তার দায়িত্ব নিতে নারাজ, একেবারে পরিষ্কার তারা জানিয়ে দিচ্ছেন। কিন্তু গতকাল অবধি প্রতিবাদীদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। স্কুলের ইউনিফর্ম পরা বাচ্চাদের দেহে দেখা যাচ্ছে একেবারে মাথায় গুলি চালিয়ে মারা হয়েছে। অফিসিয়াল ফিগার 23 বলা হলেও আসল সংখ্যাটা কত কেউ জানে না। এবং এই ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয়, উপমহাদেশে পরপর 3বার 3টে দেশে ঘটল। আমার পরবর্তী বক্তা বিশ্বনাথ চক্রবর্তী। বিশ্বনাথ দা, স্বৈরাচারী শাসকের ধর্মই এই, ঘটনা দেখেও শিক্ষা নেয় না, মানবেন? স্বৈরাচারী শাসকের হাত থেকে যখন ক্ষমতাটা চলে যায় সেটা আর্মি বা সাধারণ পুলিশরা বুঝতে পারেন। ফলে আজকে লক্ষ্য করেছেন কোনো মন্ত্রীকে বাঁচানোর জন্য নেপালে পুলিশ প্রশাসন সেইভাবে আর গা দেয়নি। মানে স্বৈরাচারী শাসকের থেকে ক্ষমতা সাধারণ মানুষের হাতে যেহেতু চলে এসছে, ফলে পুলিশ নীরব, মানে পুরনো মন্ত্রীদের বাঁচানোর উদ্যোগ নেই। এবং আর্মিও দেখবেন কুলিং পিরিয়ড দিচ্ছে যে বিক্ষোভটা যাতে প্রশমিত হয়। সুমনদা, আমি বলছি যে মানুষ শাসককে নির্বাচিত করে, নেতা মন্ত্রীদের নির্বাচিত করে, আর সেই নেতা মন্ত্রীরা সরকারের সমস্ত সুযোগ সুবিধে ভোগ করে, লাল বাতিতে চড়ে, তারা নিজেদেরকে মানে এমন একটা জায়গায় নিয়ে যায় যে তারা প্রভু, আর সাধারণ নাগরিকরা যারা ভোট দিয়ে জেতালো তারা হলো ভিত্ত। ফলে ভিত্তর উপর তারা নানা রকম অত্যাচার করে এবং সাধারণ মানুষ কাজ পায় না, প্রশ্ন করলে উত্তর শাসক দেয় না, শিক্ষার ব্যবস্থা করে না, বাধ্য হয়ে তারা পরিযায়ী মানুষ হয়ে বিভিন্ন দেশ ঘুরে বেড়ায়। আমার প্রশ্নটা হচ্ছে যে উল্টো দিকে নেতাদের যদি অবস্থান দেখেন, নেতাদের পরিবারের সদস্যরা বিদেশে গিয়ে পড়াশোনা করেন, ভালো ভালো কাজ চাকরি করেন বা সরকারি ব্যবস্থার মধ্যে ঢুকে পড়েন। ফলে একেবারে শাসক আর মানে সাধারণ মানুষের মধ্যে শাসক আর শোষিতর যে সম্পর্ক অতীতে দেখেছি, একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাগুলোর মধ্য দিয়ে কিন্তু ধরা পড়ে। যখন শাসক অত্যাচারী হয়, শাসকের নেতামন্ত্রীরা যখন দুর্নীতিগ্রস্ত হয়, সাধারণ মানুষ যখন আর কোনো রাস্তা থাকে না, তখন তারা কিন্তু পথে বারবার নামবে। এবং সেই সময় পথে যখন নামবে সেই খবরগুলো হবে। তার জন্য যদি আপনি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের গলা টিপে ধরেন, তখন কিন্তু মানুষ, আমি বলছি, শাসককে উৎখাত করে এবং বারবার করে। সেটা চাউসেস্কুর ক্ষেত্রেও যেমন প্রযোজ্য ছিল, রোমানিয়ার শাসক চাউসেস্কুকে ওভারথ্রো করেছে, একইভাবে আপনি শ্রীলঙ্কার শাসককেও ওভারথ্রো করতে দেখেছেন। মানুষ মানে একেবারে রাজপ্রাসাদ দখল করে যেভাবে রাষ্ট্রপতিকে সরিয়েছিল, বাংলাদেশেও আপনি হাসিনাকে দেখেছেন, এখানেও আপনি নেপালেও একই অবস্থান দেখলেন। আমাদের এই ধরনের মানে শাসক উৎখানের ঘটনা হয়তো আমাদের এখনও ঘটেনি, কিন্তু ছোট স্কেলে আপনি দেখতে পাবেন। যেমন আপনি বলছি যে পশ্চিমবাংলাতে অনুজ পাণ্ডে আর ডালিম পাণ্ডে, মানে মাওবাদীদের প্রভাবিত এলাকাতে তারা যেভাবে শোষণ করে তাদের বাড়িঘর বানিয়েছিল, সাধারণ মানুষ কি নামেনি? ডালিম আর অনুপ পাণ্ডের বাড়িঘর ভেঙে দিয়ে তছনছ করে দিয়েছিল। আমি আপনাকে বলছি যে ছোট স্কেলে হলেও আপনি কি দেখেননি আরজি করের ঘটনায় পরে মানুষ কিভাবে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছিল? হয়তো মানুষ শাসককে ওভারথ্রো করেনি, কিন্তু শাসককে এই বার্তাটা দিয়েছিল যে শাসকের কাজে বা মানে চিকিৎসা যে দুর্নীতি সেইটাতে মানুষ পছন্দ করেনি, সেটা কিন্তু সর্বস্তরে মানুষ কিন্তু দেখিয়ে দিয়েছে। শাসক যদি নিজেকে ভাবে যে আমি দুর্নীতি করেও পার পেতে পারি, একটা সময় যখন মানুষ মনে করবে যে দুর্নীতিতে আমার পিঠ ঠেকে গেছে, দুর্নীতির জন্য আমি সমস্ত কিছু বঞ্চিত হচ্ছি,
আমি ডিপ্রাইভ, তখন কিন্তু মানুষ একেবারে পরিষ্কার শাসককে মানে গদিচ্যুত করতে কিন্তু রাস্তায় শুধু নামে তা নয়। এই জন্য প্রভুত্বকারী যে প্রতিষ্ঠানগুলো আছে, আপনি দেখবেন সারাদিন ধরে আজকে আক্রমণ হয়েছে, পার্লামেন্ট আক্রমণ হয়েছে, এমনকি সুপ্রিম কোর্ট আক্রমণ হয়েছেন। আমি নিশ্চয়ই বলবো যে হিংসার পথে কেন আপনি করলেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে এগুলো প্রভুত্ব। মানুষ যখন বিচার চেয়েছে পার্লামেন্টের কাছে বিচার পায়নি, এই মানুষ যখন মানে আদালতের কাছে গেছে মানুষ বিচার পায়নি, মানুষ বাধ্য হয়েছে যে আমরা কোথায় যখন বিচার পাইনি তখন আমরা নিজেরাই বিচারকে হাতে নিব, আমরাই তখন রাস্তায় নামবো। এই মানসিকতার থেকেই কিন্তু আজকে রাজপথে আপনি দেখেছেন মানুষ সমস্ত প্রভুত্বকারী প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে চেয়েছে। নিশ্চয়ই আমরা বলবো যে ধ্বংস করা ঠিক নয়, কিন্তু মানুষ তার জ্বালার থেকে করেছে। যখন সে কোনো ন্যায় বিচার পায় না তখন সে বাধ্য হয় রাস্তায় নেমে প্রতিবাদ করতে, বাধ্য হয় সেই প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুড়ে দিয়ে আর নতুন করে প্রতিষ্ঠান গড়ে তুলতে। আমি নেপালের ব্যাপারে আশাবাদী। আমি সেখানে 4 মাস চাকরি করেছি। আমার একটা সাধারণ বোধ বুদ্ধি থেকে যেটা মনে হয়, 3টে জায়গা নেপালে খুবই স্ট্রং আছে। একটা হলো ক্রিটিক্যাল মাস আছে নেপালে। আপনারা যদি 50-60-এর দশক থেকে যদি স্টাডি করেন, আপনারা দেখবেন নেপালের সমাজে বিশেষ করে কাঠমান্ডু ভ্যালিতে একটা ক্রিটিক্যাল মাস, যেটাকে বলা হয় জাগ্রত একটা নাগরিক সমাজ আছে। দ্বিতীয় যেটা আমি বলবো যে আপেক্ষিকভাবে একটা স্বাধীন মিডিয়া নেপালে আছে। মিডিয়ার একাধিক নিউজ পেপার বা একাধিক পোর্টাল থেকে শুরু করে একাধিক টেলিভিশন চ্যানেলের স্বাধীনতার জায়গা থেকে তারা খবর করে এখনো। এবং থার্ড সেটা হলো যে 15টা এথনিক গ্রুপ আছে যারা জাগ্রত এথনিক, তার মধ্যে মদেশিয়া গ্রুপও আছে। ফলে এরা কিন্তু নিজেদের দাবি দাবা চাহিদা বা গণতন্ত্রের প্রশ্নে কিন্তু এরা কিন্তু কম্প্রোমাইজ করবে না। আমার ভয় দুটো, একটা হলো যে পুরনো মাওবাদীরা আবার এসে যায়নি তো, অর্থাৎ যে মাওবাদীরা জঙ্গলে লড়াই করেছে, যে মাওবাদীরা দিনের পর দিন হত্যা করেছে, সেই মাওবাদীরা মাওয়িস্ট মানে তারা আড়ালে থেকে ঘটনাগুলো ঘটিয়ে দিচ্ছে না তো, যে হিংসার নেচারটা দেখছি সেটা কিন্তু মাওবাদীদের কায়দায় আমার বলে মনে হচ্ছে। এক দ্বিতীয় যেটা আমার চিন্তার কারণ হচ্ছে যে সেটা হলো যে অবশ্যই মানে আমি মনে করি যে এই এথনিক গ্রুপগুলোর মধ্যে ভারতীয়দের ভারতবর্ষ থেকে গেছে মদেশিয়া এথনিক গ্রুপের একটা বড় অংশ, যারা নানা জায়গায় কিন্তু বড় বড় প্লেসে আছে, ব্যবসা বাণিজ্য সর্বত্র আছে, তারা টার্গেট না হয়ে যায়, সব টার্গেট না হয়ে যায়। এবং থার্ড যেটা আমি বলবো যে এই সুযোগে চীনের ইনফ্লুয়েন্স যাতে না বাড়ে সেটা দেখাও কিন্তু আমাদের বিদেশ মন্ত্রকের কাজ। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভারত সরকার কিন্তু চুপ করে বসেনি, ওভার্টলি মানে কোভার্টলি নিশ্চয়ই নয়, মানে ওভারটলি নিশ্চয়ই নয়, কোভার্টলি অর্থাৎ গোপনীয়ভাবেই ভারত সরকার তার মতন স্ট্র্যাটেজি তৈরি করবেই এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনবেই নেপালে। ধন্যবাদ বিশ্বনাথ দা। আমার কয়েকটা জিনিস এখানে বলতেই হবে। এক হচ্ছে বিশ্বনাথ দা 3টে আশার আলো দেখছেন, একটা ক্রিটিক্যাল মাস, একটা মিডিয়া, একটা এথনিক গ্রুপ। আমার বক্তব্য যে যখন গোটা সমাজ হিংসার আশ্রয় নেয়, আমি সেই দিকে অবশ্যই এই আলোচনাতেই পরবর্তী পর্যায়ে আসব, তখন কিন্তু প্রভুত্বকারী সংস্থা বা সেটা সংসদ এবং বিচারালয় সুপ্রিম কোর্ট নয়, সেখানে কিন্তু এই মিডিয়ার যে ভূমিকা তুলে ধরলেন বিশ্বনাথ চক্রবর্তী, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বললেন, সেখানে বৃহত্তম সংবাদপত্র ভবনেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, দাউ দাউ করে সেই আগুন জ্বলছে। অর্থাৎ এই হিংসার আগুন কিন্তু কাউকে ছাড়ে না। সেখানে যদি বিশ্বনাথ চক্রবর্তীর সন্দেহ সঠিক হয় যে এই হিংসার সুযোগে, এই অরাজকতার সুযোগে মাওবাদী শক্তি ঢুকে যায়, সেইটা কোনোদিন গণতন্ত্রের পক্ষে শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের ক্ষেত্রে শুভ হতে পারে না। ঠিক এইখানে আমার পরবর্তী প্রতিবেদন, যে যখন এইটা হচ্ছিল, আমার দীর্ঘদিনের সহকর্মী জগবিন্দর পাটিয়াল একেবারে সংসদে ঢুকে যখন তাণ্ডবটা চালাচ্ছিল, কি ছবি তুলে ধরেছেন জগবিন্দর, দেখাবো। सिंहासन खाली करो जनता आती है। मैं मौजूद हूं काठमांडू में, उसी संघीय संसदीय बिल्डिंग के बाहर जो तस्वीर कल मैंने आपको दिखाई थी, जिसमें घुसने के प्रयास में कल पुलिस के साथ टकराव में लोग मारे गए थे, आज उसके प्रांगण में ये सारे नेपाल की जनता पहुंच चुकी है। सेना इस तरफ तैनात है, सेना ने रास्ता दे दिया है और सेना कुछ भी नहीं कह रही है उन लोगों को, और भीड़ लगातार इनसे बहस कर रही है, मगर सैनिक एक तरह से रिटेलिएट नहीं कर रहे हैं। और तस्वीरें देखिए, धुआं प्रदर्शनकारी बिल्डिंग के ऊपर चढ़ गए हैं। आंसू गैस के जो शेल छोड़े गए थे उनका कोई असर नहीं है, और पार्लियामेंट की बिल्डिंग के ऊपर प्रदर्शनकारियों ने जाकर अपने विरोध का झंडा उठा दिया है। जिस पार्लियामेंट में कल तक प्राइम मिनिस्टर केपी ओली बैठते थे, उनके सदस्य बैठते थे, सभापति बैठते थे, जनता के लिए फैसले लिए जाते थे, सेशन बुलाया जाता था, वहां पर आज जनता का सेशन चल रहा है। जनता का सेशन ऐसा
कि जो इतिहास में आज गवाही दर्ज करेगा। गवाही ये दर्ज करेगा कि जब सत्ता जनता की नहीं सुनती है तो कैसे आर्मी और पुलिस सब कुछ धरे का धरा रह जाता है और पब्लिक वो पूरा सिस्टम कंट्रोल कर लेती है। और ये वही तस्वीर है आज नेपाल के इतिहास में, कैसे जनता सत्ता से किसी भी शासक को बाहर करती है, उसकी तस्वीर लिखी गई। आप ये देख लीजिए कि किस तरह से धुआं हो गई है वो संसद, जो नेपाल की संसद कहलाती थी और वहां पर जनता के लिए उनके चुने हुए प्रतिनिधि फैसले लेते थे। इन प्रतिनिधियों के प्रति जनता का गुस्सा आज यहाँ फूट रहा है। अंदर रखे फर्नीचर को उठाया जा रहा है और जो एक गरिमा थी वो खत्म हो गई है। দেখুন এবার রাজ্যের কথায় আসি। নেপালের সঙ্গে শুধু পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে 1600 কিলোমিটার ওপেন বর্ডার আছে তাই নয়, এই অশান্তির আঁচ সরাসরি এই অনুষ্ঠান যখন করছি আমাদের রাজ্যের সীমানায় এসে পৌঁছেছে। কেন এত বড় কথা বলছি যে আপনারা জানেন উত্তরবঙ্গের পানি ট্যাঙ্কির উল্টো দিকে হচ্ছে কাঁকড়াভিটা, সেখানে দুর্নীতির অভিযোগে ভাঙচুর এবং আগুন এই মুহূর্তে যখন আমরা কথা বলছি তখন ক্রমশ ছড়িয়ে পড়ছে, মানে ঠিক উল্টো দিকের অংশটা কাঁকড়াভিটায়। এ তো কেন্দ্রের পাশাপাশি সোজা কথা আমার পরবর্তী বক্তা যেহেতু অরূপ চক্রবর্তী রাজ্যের শাসক দলের প্রতিনিধি, তাকে জিজ্ঞেস করতেই হবে যে রাজ্যকে কিন্তু সতর্ক থাকতে হবে কেন্দ্রের পাশাপাশি। নগর পুরলে দেবালয় কি এড়ায় অরূপ? সুমন, তোমার এই শোতে যখন আলোচনা হচ্ছে ঠিক সেই সময় কাতারের রাজধানী দোহায় উপর্যুপরি বোমাবর্ষণ হচ্ছে, ইসরায়েল বোমাবর্ষণ করছে। আজকে সামগ্রিকভাবে আন্তর্জাতিক রাজনীতিতে একটা অত্যন্ত ঘটনাবহুল দিন। আমার মনে পড়ছিল যখন তুমি শুরু করছিলে একটু আগে সংবাদ মাধ্যমে আগুন লাগিয়ে দেওয়া, আমার মনে আছে সেদিনও আমি তোমার শোতেই ছিলাম। প্যালেস্তাইনের একজন সংবাদ পাঠিকা তিনি সংবাদ পড়ছিলেন এবং সেই সময় ইসরায়েলের আক্রমণে সেই সংবাদ মাধ্যমের অফিস শুদ্ধ বিধ্বস্ত হয়ে গেল। সেই ছবি শিউরে দিয়েছিল সারা বিশ্বকে। মুশকিলটা হচ্ছে যে আজকে যখন আমরা আলোচনা করছি নেপাল নিয়ে, আমরা কালকেই বোধহয় তোমাদের সংবাদ মাধ্যমে ইয়েটা হয়েছিল, ক্যাপশনটা হয়েছিল অসম্ভব একটা সুন্দর ক্যাপশন বলা যেতে পারে, যেটা 1982 সালে সত্যজিৎ রায়ের লেখা যত কাণ্ড কাঠমান্ডুতে। তোমাদের ক্যাপশনটাও তাই ছিল, যেখানে ফেলুদা ওই কাঠমান্ডুর মাদক পাচার সলভ করবার জন্য যাচ্ছিলেন, সেই গল্প কালজয়ী গল্প উপন্যাস। আমরা যদি সাম্প্রতিক সময় দেখি পরপর ঠিক যেভাবে আরও অনেকে বলেছেন 2022-এ শ্রীলঙ্কায় মাহিন্দ্রা রাজাপক্ষ একই রকম দুর্নীতির অভিযোগ, কার্যত গৃহযুদ্ধের পরিস্থিতি। ঠিক কাট্টু 2 বছর পরে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন, পরবর্তীকালে বাংলাদেশের এই এপিসোড এবং আজকে 2025-এর নেপাল। এইখানে দাঁড়িয়ে আমাদের নিশ্চিতভাবে উদ্বেগের তো কারণ আছে এবং আজকে আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন, দেখুন বিদেশ নীতির বিষয়ে তো আমরা একটা রাজ্যের সরকার নিশ্চিতভাবে আমরা চালাই, কিন্তু বিদেশ নীতির ক্ষেত্রে দেশের সরকারের পাশে তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে সবসময় দাঁড়িয়েছে। কিন্তু তার সাথে সাথে আমাদের বাড়তি উদ্বেগ, যেহেতু আমাদের রাজ্য অনেকটা সীমানা সেখানে শেয়ার করে, দার্জিলিং জেলার সীমানা রয়েছে, কালিম্পংয়ের সীমানা রয়েছে, আর শিলিগুড়ি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ 7 সিস্টার্স পুরোটাই কানেক্টিভিটিটা দাঁড়িয়ে আছে শিলিগুড়ি চিকেন স্নেকের উপর দিয়ে। তাই খুব আরও দুটো কারণে, এক হচ্ছে ওপেন বর্ডার, সুতরাং ওখান থেকে মানুষ আসার একেবারে মানে সহজ পথ। 2 হচ্ছে যে আমাদের এখানেও নেপালি মানুষের সংখ্যা অত্যন্ত সম্মানের সঙ্গে যারা এই রাজ্যে বাস করে। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের রাজ্যে ধরুন দার্জিলিং জেলায় যারা গোর্খা জনজাতির মানুষ আছেন, তারা যখন নেপালি ভাষায় কেউ কথা বলেন তাদেরকে কেউ বলেন না নেপালে চলে যাও, বাংলায় কথা বললে বলা হয় বাংলাদেশে চলে যাও। আমি অবাক হচ্ছি আজকে বিজেপির প্রতিনিধি আলোচনায় নেই। দেশের সরকার চালান তারা, এমনিতে নরেন্দ্র মোদী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন না, বিজেপির প্রতিনিধি আজকে যারা মুখপাত্র তারাও হয়তো আলোচনাটাকে এড়িয়ে যেতে চাইছেন, কারণ বিজেপি কখনো প্রশ্নের মুখোমুখি হতে চান না। তাদের অফিসিয়াল ভার্সনটা হচ্ছে তারা গোটা দেশে কোনো স্টুডিওতে আসছেন না, তার কারণ এটা পররাষ্ট্র নীতির ব্যাপার এবং দলগতভাবে তারা এই মুহূর্তে কিছু বলতে রাজি নয়। একদমই তাই। বক্তব্য হচ্ছে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, বিদেশ নীতির ক্ষেত্রে তো দেশের নাগরিক 140 কোটি মানুষ তো দেশের পাশে আছে, কিন্তু দেশের মানুষ কি দেখছে? আসলে সমস্যাটা নেপালে কেন হলো দেখুন, আজ থেকে প্রায় 2 দশক আগে মানুষ অনেক আশা নিয়ে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে সেখানে কমিউনিস্ট শাসন আনলেন। নেপালের যারা কমিউনিস্ট পার্টি অফ নেপাল, ইউনিফাইড সোশ্যালিস্ট মাধব সরকারের নেতৃত্বাধীন, কমিউনিস্ট পার্টি মাওবাদী নেতা প্রচণ্ডের নেতৃত্বাধীন, বা নেপাল কমিউনিস্ট পার্টি যে কেপি ওলির কথা বারবার করে বলা হচ্ছে, আজকে দেখা গেল যে ওলি তার নিজের 7 জন মন্ত্রিসভার সদস্য সহ এবং পরিবারের লোক সহ কার্যত হেলিকপ্টারে করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। কোথায় আছেন জানি না, কেউ বলছেন তিনি আরবে যাবেন, কেউ বলছেন দুবাইয়ে যাবেন, কেউ বলছেন অন্য কোনো রাষ্ট্রে আশ্রয় নেবেন, সেটা নিয়ে আমরা যাচ্ছি না, কিন্তু তাকে পালাতে হচ্ছে কেন? কারণ হচ্ছে প্রবল দুর্নীতি, সরকারের বিরুদ্ধে প্রবল অসন্তোষ এবং
যে গণতন্ত্রহীনতার কথা বারবার বলা হচ্ছে, আমাদের মাথায় রাখতে হবে এই প্রতিটা রাষ্ট্রেই কিন্তু গণতন্ত্রহীনতার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছে। বাংলাদেশে ছাত্র সমাজও রাস্তায় নেমেছিল। মাথায় রাখতে হবে বাংলাদেশে শেখ হাসিনার সরকার নিশ্চিতভাবে একটা জায়গায় দীর্ঘদিন ধরে কাজ করেছে, কিন্তু 7ই জানুয়ারি 2024-এর নির্বাচনকে প্রহসনে করার অভিযোগ উঠেছিল। শ্রীলঙ্কাতেও এই উঠেছে, এমনকি আমাদের প্রতিবেশী সমস্ত রাজ্যগুলোতে কিন্তু রাষ্ট্রগুলোতে একই ঘটনা ঘটছে। সেটা মায়ানমারে আমরা দেখেছি অভ্যুত্থান, বা পাকিস্তানের ক্ষেত্রেও দেখেছি। সেইখানে আমাদের সচেতন হওয়ার এই কারণেই সময় হয়েছে, ওই জন্য হিংসাহীন ভয়হীন ভোট করতে হয় না। এবার এই কারণেই বলছি, আজকে ধরুন নেপালে স্লোগান উঠলো, নেপালের জনতা রাস্তায় নেবে, যুব সমাজ স্লোগান দিচ্ছে ওলি চোর গদি ছোর, ওলি চোর গদি ছোর। স্লোগানটা শোনা চেনা চেনা লাগছে তো? ঠিকই ধরেছেন, দর্শকও ঠিকই ধরেছেন। অল্লি চোর গদি চোর স্লোগানটা কেন চেনা চেনা লাগছে না? আবার সেই সত্যজিৎ রায় ফিরে যেতে হবে। 1982 সালে যত কাণ্ড কাঠমান্ডু বললাম, দুদিন আগে বিধানসভার লাইভ কভারেজ যারা দেখেছেন তারা এই চোর স্লোগান কোন পর্যায়ে যেতে পারে দুপক্ষের দিক থেকে দেখেছেন এবং দেখে অরূপ শিউরে উঠেছেন। না, পার্লামেন্টটা দেখো মানুষ শিউরে উঠেছে যখন প্রধানমন্ত্রী ঢুকছেন, তখন যখন শুনতে ডেমোক্রেটিক প্র্যাকটিস কোন তলানিতে এসেছে যে কোনো তর্ক নেই, যুক্তি নেই, শুধু পরস্পরকে চোর চোর বলে চিৎকার। চাপানুতরের মধ্যে না গিয়েও এই কথা বোধহয় সব শাসককেই মাথায় রাখতে হবে, যদি নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়, যদি নাগরিককে ডিভোটার করে বেনাগরিক করা হয়, যদি মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নেওয়া হয়, আবার সত্যজিৎ রায় স্মরণেই যেতে হবে। এবার 1982 থেকে 1980 হীরক রাজার দেশে অনাচার করো যদি রাজা তবে ছাড়ো গদি, যারা তার ধামাধারী তাদেরও বিপদ হয়। একেবারে পরিষ্কার স্পষ্টভাবে অরূপের একটা কথায় আমি 100 নয় 300% একমত যে সব শাসককে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে যে নির্বাচনের নামে প্রহসন করা যাবে না। আমি বলছি, অরূপ বলছিল, আমার খুব ভালো লাগছিল, সত্যি তাই। মানে মানুষ দুর্নীতির বিরুদ্ধে না একটা সময় গিয়ে পারে না, যার জন্য আপনি লক্ষ্য করবেন কিছুদিন আগে পূর্ব মেদিনীপুরে তৃণমূলে এক নেতা কান ধরে উদ্বস করেছে, বলেছে আমি অন্যায় করেছি, আমার দল অন্যায় করেছে। আমরা কিন্তু বারবার বলছি, তৃণমূল কংগ্রেসকেও আমি সরাসরি বলতে চাই যে দুর্নীতির বিরুদ্ধে আমরা সরব যখন হই না, কেবলমাত্র বলার জন্য বলি না। আমরা মনে করি যে একটা ডেমোক্রেসিকে রক্ষা করার ক্ষেত্রে মানে একটা যতটা পারা যায় দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা দরকার। কিন্তু সরকারের যে দৃষ্টিভঙ্গি বারবার প্রকাশ পশ্চিমবাংলায় পাচ্ছে, মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গি যেভাবে প্রকাশ পাচ্ছে যে যারা মানে টেন্টেড চাকরি মানে শিক্ষক ছিল তাদেরকে যদি আমি বেচারা বলি, তাহলে কিন্তু যে বার্তাটা যায় সেটা হলো দুর্নীতির সাথে আপোষ করা। আমি যার জন্য বারবার বলি যে ডেমোক্রেসি রক্ষার প্রশ্নে কিন্তু সত্যি মানে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স সব শাসকের হওয়া উচিত, কেন্দ্র রাজ্য। আমি নেপালে ফিরবো তার আগে নেপালের রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনায় কি করে তৃণমূল কংগ্রেস ইম্পর্টেন্ট হতে পারে, এটার জন্য বিশ্বনাথ দা নতুন থিসিস নামতে পারে। এক দ্বিতীয়ত সমস্যাটা অন্যখানে, নেপালের সরকার চলে গেল। আপনি তো বললেন সমস্যাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কোন নেতা যদি অন্যায়ের সাথে যুক্ত থাকেন, আজকেও আপনারা দেখেছেন তৃণমূল ছাত্র পরিষদের এক কর্মীকে সাসপেন্ড করা হয়েছে, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, কারণ সে অন্যায় কাজ করেছে। আজকে সমস্যাটা কেন্দ্রের শাসক দল যারা চোর বলছে যাদেরকে, তাদেরকে দলে নিয়ে মালাবরণ করে দিয়ে বিভিন্ন পদ দিচ্ছে, কোথাও লিডার অফ অপোজিশন বানাচ্ছে তো কোথাও মুখ্যমন্ত্রী বানাচ্ছে। দেশের মধ্যে কি এক্সাম্পল সেট করছে? আমি বলছি নেপালের আলোচনায় ঠিক যেরকম অরূপ আপত্তি করছে রাজ্যের আলোচনায়, পাশাপাশি অরূপ যখন গদি ছোরের স্লোগানটা চেনা চেনা লাগছে কিনা বলছে, তাতে অবশ্য আপত্তির কারণ দেখছে না। একদম। কিন্তু আমি বলছি এই চোর বিষয়টা এত বেশিভাবে আমাদের স্থানীয় রাজনীতির সঙ্গে দুর্ভাগ্যবশতভাবে এক হয়ে গেছে। সত্যি সত্যি এইটা উঠলে যে কোনো পশ্চিমবঙ্গবাসী একবার শুনবেন যে রাজ্যের কথা বলছে না তো, প্রায় এইরকম অবস্থা, বা দেশের কথা বলছে না তো, দুটোর মধ্যে প্রায় ফারাকটা নেগলিজেবল। কিন্তু এইখানে আমি আমার পরবর্তী প্রতিবেদনে আসবো আবার নেপাল নিয়ে, যে নিরাপত্তা। আমি প্রথমেই ব্রিগেডিয়ার ঘোষকে প্রশ্ন করেছিলাম যে সত্যি সত্যি পুলিশ আর মিলিটারি দিয়ে সরকারের পতন কি আটকানো যায়? আজকে ইতিহাস দেখিয়ে দিল আরও একবার যে নেপালে যায়নি, তার কারণ সেনাবাহিনী এবং পুলিশ একেবারে স্পষ্ট জানিয়ে দিলেন প্রভাবশালী নেতামন্ত্রীদের যে আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমরা নিতে পারছি না। পরের প্রতিবেদন। বিদ্রোহের কাছে হার মানল বুলেট, গণবিদ্রোহের ঝড়ই উল্টে দিল নেপালের গদি। ছাত্র যুব বিক্ষোভ কিভাবে সেনা এবং পুলিশকে পিছু হটতে এবং শাসককে চেয়ার ছেড়ে পালাতে বাধ্য করতে পারে তা দেখিয়ে দিল নেপাল। সোমবার থেকে পুলিশকে কাজে লাগিয়ে নেপালে ছাত্র যুব বিক্ষোভে লাগাম টানার চেষ্টা করেছিলেন সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি ওলি, কিন্তু জেন জির বিদ্রোহের ঝড় দেখে সেই সেনাই অবস্থান বদলাতে বাধ্য হলো। সূত্রের খবর, খোদ সেনাপ্রধানই কেপি ওলিকে পরামর্শ দেন প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে দিতে। সেনাবাহিনীর খুব সোজা কাজ হচ্ছে যে নিজেরাই পলিটিক্সে ঢুকে যাও এবং নিজেরাই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয়ে যাও, যেটা পাকিস্তানে হয় বারবার।
যেটা বাংলাদেশে হয় বারবার, যেটা মিয়ানমারে হয় বহুবার, কিন্তু সেইখানে আমরা দেখছি যে নেপালে সেটা চাইছে না। নেপালের সেনাবাহিনী পলিটিক্যাল সলিউশন চাইছে এবং ততক্ষণ অবধি সামাল দেওয়ার চেষ্টা করছে। দুর্নীতি ধামাচাপা দিতে প্রথমে 26টা সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছিল নেপালের ওলি সরকার। তা নিয়ে ছাত্র যুবর বিদ্রোহে সোমবার কাঠমান্ডু যখন কুরুক্ষেত্র, তখনও আন্দোলন দমন করতে সরকার ব্যাপক দমনপীড়ন চালায়, পুলিশ গুলি চালায়। তাতে মৃত্যু হয় একাধিক তরুণ আন্দোলনকারীর, কিন্তু তাতে আন্দোলনের আঁচ এতটুকু কমেনি, বরং তা কয়েক গুণ বেড়ে যায়। প্রবল চাপের মুখে রাতেই ওলি সরকার সোশ্যাল মিডিয়া থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়। কিন্তু ততক্ষণে ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে। প্রধানমন্ত্রী কেপি ওলির পদত্যাগের দাবিতে গর্জে উঠেছে কাঠমান্ডু। এমনকি বিদ্রোহের ঝাঁজ দেখে ঘুরে যায় পুলিশ এবং সেনাও। সূত্রের খবর, ইস্তফা দেওয়ার আগে শেষ চেষ্টা হিসেবে সেনাপ্রধান অশোক রাজ সিকডেলের কাছে সাহায্য চান প্রধানমন্ত্রী ওলি। পরিস্থিতি সামাল দিতে আরও সেনা নামাতে বলেন তিনি। এমনকি দেশ ত্যাগের জন্যও সেনাপ্রধানের কাছে তিনি কাতর অনুরোধ জানান বলে সূত্রের খবর তখনই সেনাপ্রধান তাকে ইস্তফা দেওয়ার পরামর্শ দেন। সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দেন যে ওলি ক্ষমতা থেকে সরে দাঁড়ালে তবেই বাহিনী রাস্তায় নামবে। সেনাবাহিনী পর্যন্ত বুঝতে পেরেছে যে পরিস্থিতি নেপালে হচ্ছে সেটা কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আর যাতে রক্তক্ষয় না হয় নেপালের মাটিতে, সেই জন্য তারা বাধ্য করেছে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে। বিপাকে পড়ে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে নিজের সরকারি বাসভবন থেকে হেলিকপ্টারে অজ্ঞাত স্থানের উদ্দেশ্যে উড়ে যান কেপি ওলি। কিন্তু তিনি কোথায় গেছেন তা নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা। কোন সূত্র মারফত দাবি করা হচ্ছে বেসরকারি হিমালয় এয়ারলাইন্সের বিমানে ওলি দুবাই পালিয়ে যেতে পারেন, যদিও এ বিষয়ে সরকারের তরফে এখনো কিছু জানানো হয়নি। সত্যজিৎ বৈদ্য ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন তর্কটা কি নিয়ে হচ্ছিল, যে অনেকে বলছেন যে রাষ্ট্র হোক বা রাজ্য, নেপাল হোক কিংবা ভারত, এখানেও প্যাটার্নটা এক, বৈভবের অহংকার এবং সাধারণ মানুষের ওপর অত্যাচার কোথাও কিন্তু বিরল নয়। আমি বলছি রাজ্যে এর আগে খানিকক্ষণ আগে বিশ্বনাথ দা বললেন, নিঃসন্দেহে আমার পরবর্তী বক্তা কৌস্তব তার জবাব দেবে, যে অনুজ পাণ্ডে এবং ডালিম পাণ্ডের প্রাসাদের ছবি দেখে এই রাজ্যের একাধিক বামপন্থী নেতা, তাদের অনেকে অন ক্যামেরা অবধি বলেছিলেন 2009 সালের 15ই জুন চমকে উঠেছিলেন যে প্রত্যন্ত গ্রামে প্রান্তিক মানুষের কুঁড়ে ঘরের পাশে ওই রকম মার্বেলে মোড়া প্রাসাদ বামপন্থার সঙ্গে যেত না, এই ছবি যায় না। দেখুন আজ যেভাবে মন্ত্রীদের বাড়ির লোককে মারা হচ্ছে, বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, আমি আলাদা করে এই বিষয়ে নিন্দা, সমালোচনা এবং এর আলোচনায় আসবো, কিন্তু এইটা তো সভ্য সমাজে হতে পারে না। কিন্তু পাশাপাশি এটাও বলতে হবে যে ঔদ্ধত্য আর বৈভবের চূড়ান্ত প্রকাশ যখন হয় সেটা মানুষ ভালো চোখে দেখে না, এটাও কিন্তু ইতিহাসে প্রমাণিত সত্য। কৌস্তব মানবে? আমি শুরুতে বলবো যে আজকে এবিপির আলোচনায় আরজিকর নেই, বালি নেই, কয়লা নেই, এসএসসি নেই, গরু পাচার নেই, কিন্তু তৃণমূলের প্রতিনিধি আছে। আর ন্যাশনাল ইস্যু, সেখানে বিজেপির প্রতিনিধি নেই, কেন বুঝতে পারছি না আমরা। প্রথম কথা আমি বললাম এটা। দ্বিতীয় কথা, একটা ঘটনা বলবো সুমনদা, পার্লামেন্টের অভ্যন্তরে, এই পার্লামেন্টের মোদী সরকার ক্ষমতায় এসেছেন, বিল এসছে পার্লামেন্টারিয়ানদের মাইনে বাড়বে। 1 লাফে প্রায় 80,000 টাকা মাইনে বাড়ছে এমপিদের ভারতের পার্লামেন্টে। তো আমাদের একজন সাংসদ, গোটা সিপিআইএম, যা সংখ্যা অল্প কিন্তু আপত্তি করেন, আরও কিছু লেফট পার্টি তারা আপত্তি করে। সেই সময় বিজেপির এক প্রতিনিধি বলছে যে তোরা তো কৌটো নাড়ানো পার্টি, কৌটো টাকা তুলে নিবি। দিস ইজ দ্য, এই যদি অ্যাটিচিউড হয়, বলছে আমাদের রাজ্যের বুদ্ধদেব ভট্টাচার্যের 7,000, 7,500 টাকা, 8,000 টাকার মাইনেতে হয়ে যেত, মুখ্যমন্ত্রীর মাইনে 2.5 লক্ষ টাকা। আমি বলছি যে এইগুলো থেকেই নানান সমস্যার হয় আর কি। শুধু নেতাদের ছেলেমেয়েরা না সুমনদা, আমলাদের ছেলেমেয়েরা কোথায় পড়াশোনা করে, কোথায় চলে যায়, আমলাদের ছেলেমেয়েরা, নেতাদের ছেলেমেয়েরা, ব্যাপক দুর্নীতি, এটা হয়েছে, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু রাজতন্ত্রতে ফিরে যাওয়ার চেষ্টা রয়েছে। আমাদের দেশের বিজেপির সাথে নেপালের কার সম্পর্ক, আরএসপি পার্টির কী সম্পর্ক আছে বের করতে হবে। দুর্নীতি ব্যাপক ইস্যু সেখানে। আমরা প্যাটার্ন দেখছি, এক ধরনের প্যাটার্ন। কি অবস্থা হলো বাংলাদেশের? ব্যাপক অভিযোগ ছিল শেখ হাসিনার বিরুদ্ধে, নির্বাচনেরও অভিযোগ ছিল, কিন্তু বাংলাদেশ আজকে মোল্লাতন্ত্রের হাতে ক্ষমতা চলে গেছে। ইউনিসকে বসালো কে? এখানে অনেকে চীনের কথা বললেন, চীন নিয়ে আমাদের বাড়তি কোনো ভালোবাসা নেই, কিন্তু এখানে দেখলাম যে চীনের জন্য বুক চিনচিন করছেন, কিন্তু সিআইকে কেউ খুঁজে পাচ্ছেন না। সিআইএর জন্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির জন্য সার্ক ঘোষিত দেশে যে অরাজকতা তৈরি হচ্ছে, এটাও খুঁজে বের করার দরকার আছে বলে আমরা মনে করছি। আমি আপনাদের বলছি যে নারকীয় ঘটনা, পুড়িয়ে মারা নারকীয় ঘটনা, কিন্তু নেপালের অল্প বয়সী ছেলে মেয়েদের কাজ নেই, এটা বাস্তবতা আছে এর পেছনে।
আর তার মধ্যে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া ব্যান্ড যে জায়গায় চলে গেছে, আজকের সময় সোশ্যাল মিডিয়া ব্যান্ড করলে এরকম অবস্থাই হবেন। দেখবেন আমাদের দেশের সরকার, আবার রাজ্যের সরকার, অরূপদা অনেক ভাষা কথা বলে, অরূপদার কথা শুনে আমার ভালো লাগছিল। তৃণমূলের প্রতিনিধি আমি বুঝতে পারছিলাম না অরূপদাকে ভাষণ দিল আয়নার সামনে, দেখবেন এখানে সোশ্যাল মিডিয়া নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছে, কদিন আগে চিঠি দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় কিছু জিনিস হচ্ছে ব্যান্ড করতে হবে। কাজেই সচেতন হওয়ার প্রয়োজনীয়তা আছে। আর আমি বলবো, আমি বলছি এটা হচ্ছে ক্ষমতার স্বভাব। তোমার মনে থাকবে যখন ইউপিএ সরকার ছিল, তারাও এই কপিল সিব্বাল যিনি সকাল বিকেল এখন গণতন্ত্রের কথা বলেন, একটা বিল এনেছিলেন সোশ্যাল মিডিয়ার কণ্ঠরোধ করার। আমি আবার বলছি এটা হচ্ছে ক্ষমতার ব্যাধি। একদম এর সাথে আমি একটা কথা বলবো। তুমি বুদ্ধদেব ভট্টাচার্যের কথা বললে, আমি সম্পূর্ণ সেই কথা স্বীকার করছি, কিন্তু পাশাপাশি বাম আমলেই কিন্তু অনুজ পাণ্ডের মার্বেলে মোড়া ওই জায়গায় ওই বাড়িটা হয়েছিল, যেটা বামপন্থী নেতাদেরও লজ্জা দিয়েছিল সেই সময়। অনুজ পাণ্ডে, ডালিম পাণ্ডের কথা এলো, পার্থ চ্যাটার্জির খাটের তলায় 50 কোটি টাকা এলো না, 11 কিলো সোনা, কতগুলো তৃণমূলের সাংসদ আর এমএলএ জেলে চলে গেল। যাই হোক, ঠিক আছে, তো কি অবস্থা হয়েছে পশ্চিমবাংলা তো পরিবর্তন হয়েছে। আমি কথাটা বলবো, তার সাথে আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যে ডুয়াল স্ট্যান্ড অফ বিজেপি থাকলে ভালো হতো। নেপালের ক্ষেত্রে এক ধরনের স্ট্যান্ড বিজেপি কাল থেকে বলার চেষ্টা করছে, আবার বাংলাদেশের ক্ষেত্রে এক ধরনের স্ট্যান্ড বিজেপি। আমরা বলছি যে এই যে বন্ধুত্ব করতে গেছিল না ট্রাম্পের সাথে, খুব বন্ধুত্ব, ভারতবর্ষেও কিন্তু ফ্রেট চার্জের কারণে সাধারণ গরিব মানুষের কারখানায় কাজ নেই, গরিব মানুষ চাকরিচ্যুত হবে, সচেতন হতে হবে। এবং এর সাথে আমি বলবো খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে স্বৈরাচার, অরাজকতা, ভোটে কারচুপি, দুর্নীতি, স্বজন পোষণ কোন জায়গায় একটা দেশের সরকারকে নিয়ে যেতে পারে। মানুষ যদি গণ অভ্যুত্থান করে, তুমি ভেনিজুয়েলা থেকে দেখবে আজ পর্যন্ত অনেক জায়গায়, পৃথিবীর অনেক জায়গায় মানুষ যদি গণ অভ্যুত্থান করে, এই স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানো যায়। কিন্তু তারপরও দাঁড়িয়ে আমি আরেকটা কথা বলবো, যে কেন এই বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা, এর পেছনে প্যাটার্নের কারণে, পেছনে অন্য কোনো আন্তর্জাতিক মদত নেই তো? অনেকগুলো কথা বলতো। এক হচ্ছে, প্রথম কথা, মুখ্যমন্ত্রী স্যালারি নেন না, এটা কৌস্তব খুব ভালো মতো জানে। মুখ্যমন্ত্রী স্যালারি মুখ্যমন্ত্রী গ্রহণ করেন না, এটা পরিষ্কার করে। দ্বিতীয়, তোমার বড় সময় বলি, তুমি শুনে না বাবা, এই যে মিডিয়া ব্যান নিয়ে এত জ্ঞানের বাণী দিচ্ছিল, আমার মনে হয় শুনুন, আনন্দবাজার পত্রিকা 54 দিন যেন কারা বন্ধ করে রেখেছিল, ছাপতে দেয়নি, পাশে বসে জ্ঞানের বাণী দিচ্ছে। আর এই যে বলছিল না, মানে নিজের পরিবারের নেপোকিড ইত্যাদি, আমরা তো এখন জ্যোতিবাবুর নাতনিদের কথা বলিনি। মাতৃভাষা মাতৃদুগ্ধ বলে সবাইকে বাংলায় পড়ানো বাধ্যতামূলক করেছিল, আর নিজেদের ঘরের ছেলে মেয়েদের কোথায় পড়াতো? ইংলিশ মিডিয়াম স্কুলে। আজকে পরিষ্কার ছত্রে, আসলে কোথায় সমস্যাটা হয়, কমিউনিস্ট পার্টি যতদিন বিরোধী থাকে একটা রকম ইমেজ থাকে, যেখানে ক্ষমতায় আসে চূড়ান্ত স্বৈরাচার এবং চূড়ান্ত দুর্নীতি। নেপাল থেকে 34 বছর, বাংলার মানুষ নেপালের মানুষ, আমি বলছি রাজনৈতিক দল সম্পর্কে একই কথা, ক্ষমতায় থাকলে একরকম চেহারা, ক্ষমতায় থাকলে একরকম গণতন্ত্রের বাণী, আবার বিরোধী আসনে থাকলে গণতন্ত্রের বাণী একরকম। সেই দলটা যখন ক্ষমতায় পৌঁছচ্ছে, তার একেবারে সম্পূর্ণ অনেক ক্ষেত্রে 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে। এ তো দিনের পর দিন, বছরের পর বছর আমরা দেখিয়ে এসেছি, এই দেশে দেখিয়েছি, এই রাজ্যেও দেখিয়েছি। এইখান থেকে আমার পরের প্রতিবেদন, সেটা হচ্ছে আবার বলছি প্যাটার্ন এবং একই ধরনের ঘটনা। উপমহাদেশে তো বটেই, ভারতের 3খানা প্রতিবেশী রাষ্ট্রে এই একই ঘটনা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আজ নেপাল পাশাপাশি। 3 বছরে ভারতের 3 প্রতিবেশী রাষ্ট্রে গণবিদ্রোহ, 3 দেশেই পদত্যাগ করতে বাধ্য হলেন রাষ্ট্রপ্রধানরা। শ্রীলঙ্কায় দেশ ছাড়তে হয়েছিল রাজাপাকসে ভাইদের, বাংলাদেশে দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে, আর এবার নেপালে হেলিকপ্টারে অজানা উদ্দেশ্যে পাড়ি দিলেন পদত্যাগী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। নেপালে এ যেন দ্বীপরাষ্ট্রের অ্যাকশন রিপ্লে, এ যেন বাংলাদেশ প্যাটার্নের পুনরাবৃত্তি। মহিন্দা ও গোতাবায় রাজাপাকসে, শেখ হাসিনার পর এবার কেপি শর্মা ওলি। গণবিদ্রোহীদের চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী। জেনজির প্রবল বিক্ষোভের মুখে ওলিকে কার্যত নতি স্বীকারে বাধ্য করল রয়্যাল নেপাল আর্মি। 3টে কিন্তু কারণগুলো মানে আলাদা। হ্যাঁ, গণ অভ্যুত্থান তো হয়েইছে। ভারতবর্ষর পজিশন বলতে, ভারতবর্ষর এখন মানে ইট ক্যান অ্যাক্ট ইট অ্যাজ এ ভেরি রেসপন্সিবল কান্ট্রি, কারণ নেপাল আর ভারতবর্ষের অনেক দিনেরই সুসম্পর্ক। চাইলে ভারতবর্ষ কিন্তু এটা ইন্টারভিন করতে পারে। নেপালের ঘটনা মনে করিয়ে দিয়েছে হাসিনা সরকারের পতনের কথা। গত বছর সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ, মৃত্যু হয় অসংখ্য আন্দোলনকারীর। পদ আঁকড়ে থাকতে চাইলেও চাপের মুখে শেষমেশ গত বছরের 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।
2022 সালে কার্যত গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় শ্রীলঙ্কায়। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কা ওই বছর নিজেদের দেউলিয়া বলে ঘোষণা করে। দেখা দেয় জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ ও খাবারের সংকট। এরপরই অশান্তির আগুন জ্বলে ওঠে দ্বীপরাষ্ট্রে। সীমাহীন দুর্নীতির প্রতিবাদে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে শ্রীলঙ্কা। ইস্তফা দেন প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসে ও দেশ ছেড়ে পালান রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে। পরপর 22-24 যে অঞ্চলে, অর্থাৎ এই যে আমাদের সাউথ এশিয়ান অঞ্চলে বিভিন্ন দেশের মধ্যে যে সমস্যাগুলো দেখা দিয়েছে, সেখানে কিন্তু নেতৃত্ব দিয়েছে মূলত যুবক যুবতী ছাত্র সমাজ। একটা জিনিস খুব পরিষ্কার হওয়া দরকার যে এখন গ্লোবাল সিটিজেনের যুগ। এখন কিন্তু কাউকে রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে বেঁধে রাখাটা খুব একটা সহজ নয়। ভারতবর্ষের ক্ষেত্রে আমার মনে হয় যে চারপাশে যখন প্রতিটি রাষ্ট্রের মধ্যে, 3টে রাষ্ট্র তো বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ছাত্র যুব সমাজ খেপে গেছে। ভারতবর্ষকে কিন্তু সুনির্দিষ্টভাবে যুব সমাজকে এবার কিন্তু অ্যাটেনশন দেওয়া প্রয়োজন। শ্রীলঙ্কায় রাজাপাকসে বা বাংলাদেশে হাসিনার মতো গদি আঁকড়ে থাকতে চেয়েছিলেন ওলিও। মন্ত্রীদের নির্দেশ দিয়েছিলেন পদত্যাগ না করার। এমনকি পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার সন্ধ্যায় সর্বদলীয় বৈঠকও ডাকেন, কিন্তু পরিস্থিতির চাপে তাকে পদত্যাগ করতে হলো। নেপালি সংবাদ মাধ্যম সূত্রে খবর, চিকিৎসার কারণ দেখিয়ে দুবাই পাড়ি দিতে পারেন কেপি শর্মা ওলি। বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধানদের মতোই নেপালেও কেপি শর্মা ওলির সরকারের বিরুদ্ধে দুর্নীতি, স্বজন পোষণের ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল। তাকেও শেষ পর্যন্ত সেই গণবিদ্রোহের মুখেই পড়তে হলো। এবিপি আনন্দ। দেখুন, গণ অভ্যুত্থান আমরা বলছি বটে, কিন্তু এই ঘটনাগুলোর নৃশংসতা আর বিভৎসতাকেও কিন্তু সমানভাবে আমাদের অ্যাড্রেস করতে হবে। প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে, উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে গণপিটুনি দেয়া হচ্ছে, মন্ত্রীদের বাড়িতে হামলা, সেখানে তাদের আত্মীয়রা রয়েছেন, সেই আত্মীয়দের ওপর চূড়ান্ত অত্যাচার, যাদের সঙ্গে রাজনীতির দূর দূর অবধি কোনো সম্পর্ক নেই। এই নারকীয় ঘটনার তালিকা কিন্তু এখনই দীর্ঘ, পরবর্তী সময়ে নিশ্চয়ই আরও দীর্ঘতর হবে দুর্ভাগ্যবশত। কিন্তু এক্ষেত্রেও বলবো, ঠিক এ রাজ্যের ক্ষেত্রে বা দেশের ক্ষেত্রে যেটা বলি, যে স্বতঃস্ফূর্ত জনরোষ বলে এটাকে জাস্টিফাই করা যায় না। হ্যাঁ, একজন ডিএসপি গতকাল গুলির অর্ডার দিয়ে ভয়ঙ্কর অপরাধ করেছেন, কোনো সন্দেহ নেই, কিন্তু তার বিচার কোনো ভায়োলেন্ট মব করতে পারে না। অভিযুক্তকে গ্রেফতার করে আইন মেনে তার বিচার হবে। সরকারের দুর্নীতি, সীমাহীন অপরাধের পাল্টা কখনো কোনো দেশে মবক্রেসি হতে পারে না। কোনো হিংসা, জঙ্গলরাজ আর নৈরাজ্য দিয়ে আরেকটা দুর্নীতিরাজের জবাব দেওয়া যায় না। এই হিংস্রতা এবং অসভ্যতার বিরুদ্ধেও কিন্তু সমানভাবে বলবো আমরা। আমার পরবর্তী বক্তা অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী। সুমন, আমরা যারা মনে করি যে মব ভায়োলেন্স হলেই বুঝি একটা বিরাট কোনো পরিবর্তন ঘটছে, হয়তো আমাদের জ্বালা মিটছে যে এরা দুর্নীতি করেছে এবং এদের একটা শাসন হচ্ছিল না, এখন হচ্ছে, মানুষ শাসন করছে। কিন্তু এটা অ্যানার্কির রূপান্তর। যখন আমরা সেই জায়গায় চলে যাই, স্বাভাবিকভাবেই যে আসল লক্ষ্য মানুষ পথে নেমেছে সেটা হচ্ছে দুর্নীতি, এবং সেইগুলো কোথাও মানে ছাপা পড়ে যায় এই ধরনের নৃশংসতার মধ্য দিয়ে। এবং এই বাংলাদেশে কি দেখলাম, যারা দুর্নীতির বিরুদ্ধে পথে নামলো, আবার তারা সরকারের একটা অংশ হয়ে নিজেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে। হ্যাঁ, সেইটাই হচ্ছে প্রশ্ন, যে যখন কোনো একটা আন্দোলন তৈরি হয়, এখন আন্দোলনের রাশ যদি তাদের হাতে না থাকে, স্বাভাবিকভাবেই দেখা যায় কিছু লোক নিজেদের স্বার্থ গুছিয়ে নেয়, নৃশংসতা করে, এবং হয়তো নৃশংসতা করিয়ে দেওয়ার জন্য বাইরে থেকে চাপ আসে, যাতে করে আন্দোলনের উপর একটা বদনাম ঘটতে পারে। কিন্তু সুমন, আজকের কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, যে এই যে আন্দোলন 3টে দেশের কথা বলছেন, 3টে দেশেই কিন্তু দুর্নীতি যে ব্যাপকভাবে রয়েছে। এখন দুর্নীতি বলতে আমাদের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের কথা আসে। দুর্নীতি তো আর দেখা যায় না, কারাপশন পারসেপশন, কারাপশনের সম্বন্ধে ধারণাটা কি, কারাপশন পারসেপশন ইন্ডেক্স যেটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তৈরি করে, 180টা দেশের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইন্ডেক্স আছে। আমি যদি বলি যে বাংলাদেশের ছিল 180টার মধ্যে 151তম স্থান, অনেকটাই কারাপশনে তার এগিয়ে। শ্রীলঙ্কায় যেখানে ঘটে গেছে, শ্রীলঙ্কা সম্বন্ধে আমাদের ধারণা ছিল, অমর্ত্য সেন এতদিন শ্রীলঙ্কা সম্বন্ধে বলতেন মেয়েদের শিক্ষার হার, হেলথের, এডুকেশনে, কিন্তু 121 নম্বরে শ্রীলঙ্কার স্থান। আমাদের নেপালের স্থান কিন্তু 100 নম্বরে।
যারা আজকে বিজেপির প্রতিনিধি নেই, যাদের হয়তো উল্লাস করে উঠত, ভারতবর্ষ কিন্তু খুব একটা পিছিয়ে নেই, 96 আউট অফ 180। এরপরে কি তাহলে 100 যখন নেপালে আন্দোলন শুরু হয়েছে, এবার কি ভারতবর্ষ? আমি সে ধরনের কোনো কার্টেন রেইজ করতে চাইছি না। তাই ব্যাপারটা হচ্ছে যে দুর্নীতি যেখানে প্রকাশ পায়, সাধারণ মানুষ যখন দেখে সরকারের শাসনের ক্ষমতা নেই, তখনই কিন্তু সে শাসনটা করে ফেলে। তার শাসন মানে দুঃশাসন, তার শাসন মানে নৈরাজ্য, আমরা সবাই জানি। চীনে যে শাসনটা এসেছিল, অলির যে সরকার এসেছিল, বা আপনি যদি দেখেন 2008-এর রাজতন্ত্র বিলোপ হলো, বহু মানুষ ভেবেছিল রাজতন্ত্র হচ্ছে একটা করাপশনের জায়গা, দুর্নীতির জায়গা। যদিও অনেকে মনে করতেন, রাজাকে মনে করতেন বিষ্ণুর একজন অবতার, সে প্রশ্ন আমি যাচ্ছি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রাজতন্ত্র চলে গিয়ে যারা শাসনে এলো, তারা কি খেলা দেখালো? 16 বছরে অলি চলে যাওয়াকে নিয়ে 15 বার সরকার পরিবর্তন ঘটেছে, তারা তো সুশাসন দিতে পারেনি। একদম আপনি যদি দেখুন জেন জেড, এই 13 থেকে 27 বছর বয়সীরা, তাদের মধ্যে যদি নেপালের বেকারত্বের হার 20%। নেপালের একটা বড় অংশের মানুষ তারা বিদেশে যেতে বাধ্য হয়, উপায় নেই, দেশে চাকরি নেই। প্রায় 35 লক্ষ নেপালি বিদেশে কাজ করে, বছরে $11 বিলিয়ন তারা পাঠায়। তাদের টাকাই নেপাল চলছে, 30% অফ জিডিপি তাদের টাকাই কিন্তু নেপাল চলছে। এবং এরাই কিন্তু এই যে দেখছেন যে ওখানে যে এতগুলো সোশ্যাল মিডিয়া বন্ধ হয়েছে, সবাই কিন্তু আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বিদেশেই রয়ে গেছে, যোগাযোগটা সেভাবেই তাদের রয়েছে। এই যখন বন্ধ করে দিল, উপরন্তু ব্রিগেডিয়ার ঘোষ যথার্থ বলেছেন যে সেখানে কিন্তু তাদের একটা রোজগারের মাধ্যম সোশ্যাল মিডিয়া, আয়ের অন্যতম বড় মাধ্যম, নিঃসন্দেহে সেগুলো সেখানে তৈরি হচ্ছে। আপনি যদি ডিসেন্ট এমপ্লয়মেন্ট না দিতে পারেন, নেপালে কোনো প্রাইভেট ইনভেস্টমেন্ট নেই, লেখাপড়া শিখে যদি আপনাকে কৃষিক্ষেত্রে যেতে হয়, পাড়ায় আপনার দোকানদারি করতে হয়, আপনার যদি কোনো কল সেন্টারে কাজ করতে হয়, এই ধরনের যে সমস্ত অকুপেশনগুলো খালি পড়ে আছে, এগুলো তো শিক্ষিতদের কাজ করার কথা না। যারা শিক্ষা পেয়েছে তারা ডিসেন্ট এমপ্লয়মেন্ট খোঁজে। বাংলাদেশে একই জিনিস খুঁজেছে, পাইনি। নেপালেও তারা একই জিনিস খুঁজছে, পাইনি। তবে হ্যাঁ, আন্দোলন দেখুন, যখন দেখা যাচ্ছে যে সেখানে আশা ছিল কমিউনিস্ট সরকার, ওলি তো ইউনিফাইড কমিউনিস্ট পার্টিতে বিশ্বাস করতো, মার্ক্সবাদী, লেনিনবাদী। সেই সব নেপালি প্রাইম মিনিস্টার শপথ নেওয়ার পরে ভারতবর্ষে এসেছে, ও আসেনি, ও চীনে ঘুরে বেড়াতো একদম। কিন্তু চীন রক্ষা করতে পারলো না। ভেবেছিল চীনপন্থী যদি কাজকর্ম করা যায়, বেল্ট রোড ইনিশিয়েটিভ ঢুকিয়ে দেওয়া নেপালে, কোনো উপায় হলো না। ভারতবর্ষ থেকে বুঝেছেন অনেক কিছুই আমরা 60% দিই, খেয়াল রাখতে হবে ওদের দেশে জিনিসপত্র আসে, আমাদের 60% আসে ভারত থেকে। ওদের মুদ্রাস্ফীতি নেই, কেন? ভারতের মুদ্রাস্ফীতি নেই, একদম। আমরা কিন্তু ওদের বাঁচিয়ে রেখেছি। কিন্তু যেটা ঘটছে, এই লিপুলেখা পাস নিয়ে চীনের সঙ্গে আমাদের যে সম্পর্ক তৈরি হচ্ছে, এখন ভালো সম্পর্ক, কিন্তু বাধা ছাড়ছে সেই চীন। যাই হোক, বিস্তারিত করবো না। বোঝা যাচ্ছে যে সেখানকার এক ধরনের সরকার রয়েছে, তারা চূড়ান্তভাবে ভারত বিদ্বেষী, তারা চীনপন্থী হয়েও কিন্তু তারা কিন্তু মানুষের স্বার্থে কাজ করতে পারে একদম, এবং শেষ রক্ষা করতে পারলো না। আমি আসছি, কিন্তু তার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে রাজতন্ত্র থেকে নেপালের মানুষ দুর্নীতিতন্ত্র পেল, গণতন্ত্র কিন্তু পেল না। ঠিক এই জায়গায় দেখুন, সরকারের পরিবর্তন হয়েছিল, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হলো না। এই মুহূর্তে আরেকটা সরকার, যে সরকারটা পড়ে গেল, পরবর্তী অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কে হতে পারেন, নানা জল্পনা। আপনারা প্রত্যেকে জানেন বালেন্দ্র শাহ, তার নাম উঠে আসছে পরবর্তী অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে। একদম, আমি দ্রুত একবার দেখাবো এই ছবিটা, কারা গেলেন, কাদের আসার সম্ভাবনা। পরের প্রতিবেদন। প্রধানমন্ত্রী সহ একের পর এক মন্ত্রীর পদত্যাগ, বিধানসভা, সংসদ ভবন, রাষ্ট্রপতির দফতর, সুপ্রিম কোর্ট থেকে পদত্যাগী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাড়িতে আগুন। প্রতিবেশী রাষ্ট্র নেপালে জেনজির বাঁধ ভাঙা ক্ষোভ। প্রকৃতি রুদ্ররূপ বহুবার ভেঙে চুড়ে দিয়েছে হিমালয়ের কোলে থাকা এই ছোট্ট দেশকে, কিন্তু যুব সমাজের এই রুদ্ররূপ কখনো দেখেনি। এখানেই প্রশ্ন উঠছে, এত শত তরুণ তুর্কিকে একজোট করলেন কে? এখানেই উঠে আসছে একাধিক নাম। কাঠমান্ডুর বর্তমান মেয়র, সিভিল ইঞ্জিনিয়ার এবং র্যাপার বছর 35-এর বালেন শাহ, নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী 51 বছরের রবি লামিছানে, যাকে মঙ্গলবার দুপুরে জেল ভেঙে ছাড়িয়ে আনে আন্দোলনকারীরা, এবং হামি নেপালের প্রতিষ্ঠাতা ও ডিজে বছর 36-এর সুদান গুরুং।
4 সেপ্টেম্বর অর্থাৎ গত বৃহস্পতিবার 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় সে দেশের কেপি ওলির সরকার। এরপরই সোশ্যাল মিডিয়ায় নিজের একটি র্যাপ পোস্ট করেন বালেন শাহ, যার ক্যাপশনে তিনি লেখেন, সরকার আমাদের বলতে দিন। সোমবার যখন জেনজির ক্ষোভে উত্তাল নেপাল, তিনি সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী কেপি ওলির উদ্দেশ্যে লেখেন, আপনি একজন সন্ত্রাসবাদী। বছর 35-এর বালেন 2022 সালে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে 61,000 ভোটে জয়ী হন। সেই বালেন শাহকেই এখন দেশের অন্তর্বর্তী প্রধান হিসেবে চাইছে যুব সমাজ। এমনই খবর সে দেশের সংবাদ মাধ্যম সূত্রে। বালেন শাহর সঙ্গে নাম উঠে আসছে নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী 51 বছরের রবি লামিছানের, যাকে মঙ্গলবার দুপুরে জেল ভেঙে ছাড়িয়ে আনে আন্দোলনকারীরা। একসময় টিভির সঞ্চালক হিসেবে সুনাম অর্জন করেছিলেন এই রবি লামিছানে। 2022 সালে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বা আরএসপি প্রতিষ্ঠা করেন। বারবার হতাশাগ্রস্ত তরুণদের হয়ে সওয়াল করে রবি লামিছানে হয়ে উঠেছিলেন কার্যত পরিবর্তনের প্রতীক। পাশাপাশি শোনা যাচ্ছে আরেকজনের নাম, হামি নেপালের প্রতিষ্ঠাতা ও ডিজে সুদান গুরুংয়ের। ডিস্কো জকি বা ডিজে হিসেবে একসময় জনপ্রিয়তা অর্জন করেছিলেন সুদান, কিন্তু জীবনের মোড় ঘুরিয়ে দেয় ভূমিকম্পে সন্তানকে হারানোর যন্ত্রণা। 2015 সাল থেকে হামি নেপাল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন শুরু করেন। ঠিক করেন নেপালের তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে শিক্ষার প্রসারে কাজ করবেন। নেপালের বিপি কৈরালা ইনস্টিটিউটে দুর্নীতির প্রতিবাদ করে ঘোপা ক্যাম্প আন্দোলনেও সামিল হন সুদান। Congratulations guys, सबैजनालाई नेपाल सरकार ढलिसकेको छ। The youth has won the protest, won over the country. The future is ours. Finally, we made it happen. যদিও সূত্রের খবর, রবি লামিছানে, বালেন শাহ, সেনাবাহিনীর প্রধান এবং আন্দোলনকারীদের নেতাদের মধ্যে আলোচনার ভিত্তিতে বর্তমান অস্থির পরিস্থিতিতে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা হতে পারে নেপালের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে। নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি ছিলেন তিনি। যে সরকার ইন্টারনেট ফ্রিডম কার্টেল করবে না, সেই সরকারকেই এই নতুন প্রজন্ম চাইবে। মানে জেনজির কাছে এটা খুবই ইম্পর্টেন্ট যে দ্যাট ইউ আর এবল টু ভয়েস ইউর প্রোটেস্ট অন সোশ্যাল মিডিয়া। আর ওদের অনেক দিনের মানে এই চাপা গ্রিভেন্সটা ছিল যে অ্যাবাউট করাপশন, যেটা নেপো কিডস হ্যাশট্যাগ ট্রেন্ডিং হচ্ছে। মানে দে ওয়ান্ট বেসিক্যালি ব্যান অন করাপশন, নট ব্যান অন সোশ্যাল মিডিয়া। তো তারা তেমনই সরকার চাইবে যে সরকার মানে তাদের ফ্রিডমের ওপর কার্টেল করবে না, যে সরকার ট্রান্সপারেন্সি মেনটেন করবে। একজন ডিজে, একজন র্যাপার, একজন প্রাক্তন টেলিভিশন সঞ্চালকের হাতেই এখন কার্যত নির্ভর করছে নেপালের ভাগ্য। এবিপি আনন্দ। দেখুন, খুব ইন্টারেস্টিং, একজন ডিজে, একজন র্যাপার, একজন প্রাক্তন টেলিভিশন সঞ্চালক, তাদের হাতে নেপালের ভবিষ্যৎ। কিন্তু আমি বলছি যে এখানে একটা ভারতের কানেকশানও আছে। এই বালেন শাহ ইনি কিন্তু কর্ণাটকের একটি টেকনোলজি ইউনিভার্সিটি ভিটিইউ থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন ভারতবর্ষের ইউনিভার্সিটি থেকে। ঠিক এইখানে আমি আপনাদের একটা ছবি দেখাবো। দেখুন, ভূমিকম্পে এই যারা এই মুহূর্তে টেলিভিশন ক্যামেরার সামনে বলছিলেন তাদের একজনের কন্যাহারা হয়েছিলেন। নেপালে আমরা প্রত্যেকে জানি প্রচণ্ড ভূমিকম্প হয়। গত 10 বছরে পরিসংখ্যান বলছে ভূকম্পনে 4 বা 4-এর বেশি এই রকম ভূমিকম্পের মাত্রা ছিল, সংখ্যা ছিল 684, অর্থাৎ যদি গড় করি প্রতি বছর 68টা, মানে 5 দিনে কোনো না কোনো ভূমিকম্প হয়েছিল। সেইখানে আজকের জেনজির এই যে আন্দোলন, তার একটা স্লোগান হচ্ছে নো নিড অফ আর্থকুয়েক, করাপশন শেকস নেপাল এভরি ডে। আমি ছবিটা দেখাতে চাইবো, যেখানে স্পষ্ট করে অন্যতম প্রধান পোস্টার, যাতে এই সরকার পরিবর্তন হলো, সরকারের পতন হলো, সেই পোস্টারে লেখা নো নিড অফ আর্থকুয়েক, করাপশন শেকস নেপাল এভরি ডে। আমি বলছি ঠিক এইটা হচ্ছে দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছতে পারে তার একটা ছোট্ট উদাহরণ, যেখানে সাধারণ মানুষ মনে করছে যে ভূমিকম্পে তাদের সম্পত্তির ক্ষতি হয়, যে ভূমিকম্পে তাদের প্রাণ চলে যায়, সেই ভূমিকম্পের থেকেও ভয়াবহ হচ্ছে দুর্নীতি। ঠিক এই জায়গা থেকে আজকের এই বড় ধাক্কাটা হলো। আমি ব্রিগেডিয়ার ঘোষের কাছে যাব যে একদিকে রোজগার, যেটা আনস্কিল লেবার প্রচুর আমাদের দেশেও আছে। লক্ষ্য করবেন কয়েক মাস আগে সম্ভবত ইউটিউব একটা ওদের অ্যালগোরিদমের চেঞ্জ করেছিল, যাতে একটা আয়ের কিছু মানুষ যারা যেভাবে আয় করছিলেন ইউটিউব থেকে, মার্জনা করবেন ফেসবুক থেকে, সেইটার চেঞ্জ হয়। তাতে প্রচুর মানুষ এখানে ভিডিও করেন যে সর্বনাশ হয়ে গেল, আমি সংসার করে ফেলেছি। অর্থাৎ
আমাদের দেশের মতো নেপালেও প্রচুর যারা চাকরি নেই, বেকার যুবক যুবতী, তাদের উপার্জনের অন্যতম মাধ্যম ছিল এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো। সেখানে এক ধাক্কায় 22টা অ্যাপ বন্ধ, মানে সরাসরি কিন্তু তাদের এই আনস্কিল লেবারের সরাসরি একেবারে জীবিকাতে ধাক্কা। অ্যাবসলিউটলি ইয়েস। আপনাকে আমি এই কথাটাই বলতে চাইছিলাম যে বাকি তো যা হয়েছে হয়েছে। এর আগে যেটা বললাম যে 10.09% লোকের চাকরি নেই, 30 লক্ষ লোকের চাকরি নেই, অ্যান্ড যাদের আছে তাদের 62.some% 62.2 প্রবাবলি যাদের চাকরি, তারা আনঅফিসিয়াল সেক্টরে চাকরি করে। তাদের না পাস ছিল, প্রেজেন্ট আছে, না ফিউচার আছে। এইরকম একটা পরিপ্রেক্ষিতে যেখানে কতগুলো ছেলে যারা ইয়াং পপুলেশন, যারা মানে অ্যাক্রস দ্য এডুকেশন লেভেল অ্যান্ড অ্যাক্রস এভরি লেভেল, যারা কিছু টাকা ওরা রোজগার করত, এবং তাতে সেটাকে বলা হলো যে এটা তোমরা রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলছো, সেই জন্য তাদেরকে বন্ধ করে দেওয়া হবে। তাহলে অল্প সংখ্যক এই ছেলেপুলে যারা ছিল, যেই জেনারেশনটা, এই পুরো জেনজি যাদেরকে বলছেন, এদেরই রোজগার ছিল, সেটা একদিনে আপনি বন্ধ করে দিলেন। কাজেই তাদের তো পেটে লাথি মারা হচ্ছে, একে তাদের চাকরি নেই, তারপরে যারা কিছু করে খাচ্ছিল সেটাও বন্ধ করে দিলেন। ন্যাচারালি দে আর রিয়াক্টিং। একটা হলো আপনি লক্ষ্য করবেন, অল্টারনেটিভ প্রধানমন্ত্রী বা সরকারের প্রধান হিসাবে যাদেরকে দেখানো হচ্ছে প্রত্যেকে কিন্তু প্রথাগত রাজনীতির বাইরে, অর্থাৎ প্রথাগত রাজনীতিবিদদের প্রতি মানুষ এতটাই তিতিবিরক্ত। এই সিপিএনএল, ইউএমএল তারা শাসন করেছে, নাহলে কংগ্রেস শাসন করেছে, আর মাঝখানে প্রচণ্ড শাসন করেছে। তাহলে আমি আপনাকে বলছি, মানুষ কিন্তু তিতিবিরক্ত প্রথাগত রাজনীতিবিদদের কাছে, কারণ এরা এতটাই দুর্নীতিগ্রস্ত আর এতটাই ভাওতাবাজ এরা, যে সাধারণ মানুষ এই রাজনীতিবিদদের থেকে মুক্তি চায়। তার জন্য আপনি দেখবেন পৃথিবী জুড়েই একটা অল্টারনেটিভ মানে মুখ হিসাবে অন্য সমাজের অন্য অন্য অংশ থেকে আনার চেষ্টা করছে। দ্বিতীয় যেটা, এই যে মানে রাজাদা বলছিলেন যে ভারতবর্ষের দুর্নীতিতে 94 নম্বর, তাহলে কি পরে ভারতবর্ষ? প্রশ্নটা হচ্ছে, ভারতবর্ষ কিন্তু একটা ম্যাচিওর ডেমোক্রেসিতে আছে। কেন বলছি, আন্না হাজারে কিন্তু সারা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল, আপনার মনে থাকতে পারে। ইমিডিয়েটলি তখন সোনিয়া গান্ধীরা ক্ষমতায় ছিলেন, কংগ্রেস সঙ্গে সঙ্গে বললো আমরা বিল এনে নিব। অর্থাৎ আমরা কিন্তু কোথায় আমাদের মানে নেতা নেত্রী এতটাই স্মার্ট যে জানে, মানে অন্তত পাবলিক পালসটা বোঝে, সঙ্গে সঙ্গে কিন্তু একটা রেজিস্ট্রেশন এনে ওটাকে থামিয়ে দিল। কার্যকারী কিচ্ছু করেনি, দুর্নীতি চলছে। আবার একদম পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেন, যখন মানে আরজি করের দুর্নীতি নিয়ে ব্যাপক আন্দোলন, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষ ইগো ছেড়ে দিয়ে অপেক্ষা করতে লাগলো যে অনিকেত মাহাতোরা কখন আসবে। তাতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেকটা হয়েছে, মানে উনি ডিফ্রেম হয়েছে। তারপরেও কিন্তু উনি জানেন যে জনজাগরণকে যদি আটকাতে হয় তাহলে এই মুহূর্তে আমার আলোচনা করতে হবে, একটাও মানেননি উনি, কোনোটাই ইমপ্লিমেন্ট করেননি। ফলে আমাদের পলিটিশিয়ানরা একটা স্মার্ট জায়গাতে আছেন, অন্তত রিঅ্যাক্ট করতে পারছেন। হ্যাঁ শুনুন, একটা জিনিস আমি প্রথমত ডিফার করছি যে প্রথাগত রাজনীতির বাইরে এলেই কেউ মহান কিছু হয়ে যাবে তা নয়, কারণ হাতের সামনে উদাহরণ হচ্ছে আমি বলছি তো, বাংলাদেশে গরম চাটু থেকে জ্বলন্ত উনুনে পড়েছে মোহাম্মদ ইউনূস আসার পর। যারা এই দুর্নীতি ভাঙবে বলে রাস্তায় নেমেছিল তাদের একটা বড় অংশ নেতারা, আরো বেশি একদম তারা দুর্নীতির অভিযোগ, এবং তারা হেলিকপ্টার ছাড়া এখন ঘুরছে না। এবং কথা সোজাভাবে বলা উচিত, যে জেনজির কথা বলা হচ্ছে, এটা তো মেজরিটি ইউথ পপুলেশন, এবং নেপালেও অধিকাংশ ইউথ পপুলেশন সংখ্যা বেশি। এবার তাদের কি হচ্ছে দেখো, ইকোনমিক্যাল গ্রোথের যে এক্সপেকটেশন ছিল সেটা ফুলফিল হয়নি, অথবা ফুলফিল হলে যাদের জন্য ফুলফিল হয়েছে তারা কতিপয়, যেটা তুমি নেপোকিট বলছিলে, ওই নেপোকিট গোষ্ঠীর হাতে পুরো অর্থনৈতিক ক্ষমতাটা। নেপালে ভৌগোলিক কারণে খুব বড় ইন্ডাস্ট্রি হওয়া সম্ভব নয়। নেপালের অর্থনীতি মূলত দাঁড়িয়ে থাকে এক ট্যুরিজমের উপরে। দ্বিতীয় একটা ভয়ঙ্কর অর্থনীতি, যেটা হচ্ছে মাদকের অর্থনীতি। ঠিক যেই কারণে আজ থেকে 40 বছর আগে সত্যজিৎ রায়কে গল্প লিখতে হয় মাদক পাচার নিয়ে, নেপালের অর্থনীতি, এবং এটাকে এন্ডোর্স করে কিন্তু আইএসআই এর মতো সংস্থাগুলো দীর্ঘদিন ধরে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই জায়গাটা ভারতের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ নেপাল একটা বাফার স্টেট। চায়না কিন্তু রেলপথ এগিয়ে আনছে টুয়ার্ডস কাঠমান্ডু। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিদেশ নীতি, দেখুন আমরা 140 কোটি ভারতবাসী ভারত সরকারের পাশে, কিন্তু কোথাও একটা গিয়ে বাংলাদেশে যখন অভ্যুত্থান হচ্ছে তখন আমরা আগে কেন অ্যান্টিসিপেট করে তার মতো ব্যবস্থা গ্রহণ করতে পারছি না, বা নেপালে হচ্ছে, এই প্রশ্ন কিন্তু আমাদের আরো বেশি করে ভাবাচ্ছে। আমি যাব, কিন্তু তার আগে দ্রুত একবার ও কেন্দ্রের সরকারের দায়িত্ব বলছে, আমি বলছি আমাদের আবার বলছি, এই রাজ্যের সঙ্গে যেহেতু বর্ডার এবং ওপেন বর্ডার, সেই অস্থিরতার কি ইম্প্যাক্ট পড়তে পারে ভারতে। সব থেকে বড় কথা যে আমাদের সীমান্তে যেখানে রেড অ্যালার্ট ইতিমধ্যেই জারি হয়েছে, সেখানকার ছবিও তুলে ধরবো। পাশাপাশি অবশ্যই এটাই বলতে হবে যে এই ছাত্র নেতাদের ওপর
যাদের ওপর বাংলাদেশ ভরসা করেছিল তাদের একটা বড় অংশ কিন্তু আজকে সরাসরি দুর্নীতির দায়ে অভিযুক্ত। সুতরাং আমি বলছি অরাজকতা এটা কোনো রাস্তা দেখাতে পারে না। হ্যাঁ, এই তিনটে শ্রীলঙ্কা, নেপাল এবং বাংলাদেশের মধ্যে একটা চরিত্রগত আন্দোলনের তফাৎ আছে, বহিঃপ্রকাশ এক হলেও। শ্রীলঙ্কাতে কেউ বলতে পারবে না যে কোনো ধর্মীয় উন্মাদনা এর পেছনে ছিল, নেপালেও আপনি বলতে পারবেন না, কিন্তু বাংলাদেশে মৌলবাদী শক্তি সরাসরি ছিল। কারণ জামাত দীর্ঘদিন ধরে চাইছিল যে কিভাবে আওয়ামী লীগের শাসন ব্যবস্থাকে অবসান করবে। জামাত যেভাবে পুরোপুরি ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের সাহায্য নিয়ে এই পুরো মানে উদ্বোধনটা ঘটিয়েছিল, ফলে তার রেজাল্টটা যে খুব একটা ভালো আসবে। ইউনিসকে বসালো কে, সিআইএ, এটা সবটা বলতে হবে। একটা কথা বলবো সুমনদা, আমি বলছি যে এই তিনটে দেশে আমি দুজনের কাছে আসবো, কিন্তু তার আগে এই রাজ্যের ছবিটা আপনাদের দেখাবো। সীমান্তে রেড অ্যালার্ট দেখুন। গণবিদ্রোহের আগুনে জ্বলছে নেপাল, আর তার আঁচ এসে পড়েছে এপারেও। এ রাজ্যের উত্তরে শিলিগুড়িতে পা রাখলেই ওপারের টেনশন টের পাওয়া যাচ্ছে। শিলিগুড়ির পানি ট্যাঙ্কিতে 3 দিন ধরে বন্ধ ভারত নেপাল সীমান্ত পারাপার। ওপারে কাকর ভিটা বীরটা মরে জ্বলছে অশান্তির আগুন। গত 3 দিন থেকে ভারত নেপাল সীমান্ত পানি ট্যাঙ্কি সেটা বন্ধ হয়ে গেছে। দেখাবো যে এই যে সেতু একেবারে ফাঁকা, কোনো গাড়ি এপার থেকে ওপারেও যাচ্ছে না, ওপার থেকে এপারেও আসছে না, ধোঁয়া উঠছে এখন। গতকালকেই ঠিক এই যে সীমান্তের ওপারে এক গাড়িতে আগুন লাগানো হয়, চালক গুলিবিদ্ধ হয়েছে, সেটা স্থানীয় চালক জানাচ্ছেন, এবং যে কারণে ওপারে গাড়ি আটকে পড়েছে ভারতীয় গাড়ি, সেই গাড়ির চালকরা কিন্তু এপারে ফিরে এসেছে। আমি গিয়েছিলাম কাঠমান্ডু, মানে অবস্থা প্রচুর খারাপ, প্রচণ্ড খারাপ। তার মিছিল আছে, কাল থেকে গোলাগুলি চলছে, ইট বৃষ্টি হচ্ছে ওখানে, তো রাস্তায় কারফিউ চলছে, র্যাপ আছে, সব প্রচুর আতঙ্ক হচ্ছিল, মানে ভয় ছিল মনে কি করে আসবো বাড়ি। নেপালের সঙ্গে ভারতের সীমান্ত 1500 কিলোমিটারের কিছু বেশি। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে নেপালের প্রায় 100 কিলোমিটার সীমান্ত রয়েছে। এছাড়া উত্তরপ্রদেশের সঙ্গে 551 কিলোমিটার, উত্তরাখণ্ডের সঙ্গে 275 কিলোমিটার, বিহারের সঙ্গে 726 কিলোমিটার এবং সিকিমের সঙ্গে 99 কিলোমিটার সীমান্ত রয়েছে নেপালের। ভারতের সঙ্গে নেপালের মুক্ত সীমান্ত, সেখানে কোনো কাঁটাতান নেই। দুই দেশের মধ্যে যাতায়াত করতে কোনো পাসপোর্ট ভিসারও প্রয়োজন হয় না। বিশেষজ্ঞদের মতে এই প্রেক্ষিতে নেপালের উথাল পাথাল পরিস্থিতির জেরে সেখান থেকে লোকজন ভারতে ঢুকতে শুরু করলে তা ভারতের জন্য খুব একটা স্বস্তির হবে না। खड़े हैं इंडो नेपाल बॉर्डर के गौरी फंटा लाइन पर। यहाँ पर जो नेपाल में धनगढ़ी में बवाल चल रहा है, लगातार प्रदर्शन उग्र चल रहे हैं, आग लगाई जा रही है। वहाँ हालात बहुत बुरे हैं, अंदर सरकारी अंदर में सब आग लगा रहे हैं, पूरा पब्लिक वही है, पुलिस प्रशासन कोई सब भागे जा रहे हैं, वहाँ कोई नहीं। পরিজনদের জন্য উদ্বেগে কলকাতার মহেশতলার নেপালি পাড়াও। সত্যি বলতে গেলে রাত্রে ঘুম চটে গেছে। ওখানে কি হচ্ছে না, গুলি চলছে, এই সব দেখে না আমরা এত আতঙ্কিত। আমরা ভয় তো আছে সবাই, আমাদের তো সবাই ওখানে, এখান থেকে ফোন লাগছে না, কদিন ধরে ফোন করছি আমরা, এসব হয়ে অনেক টেনশনে আছি আমরা। নেপালের যে বর্ডার সেখানে কিন্তু পাকিস্তানি এস্টাবলিশমেন্ট খুব শক্তিশালী হয়ে উঠছিল। নেপালের মাটিতে দীর্ঘ কয়েক বছর ধরে চাইনিজ লার্নিং স্কুলস, উইচ্যাটের মতো যে সফটওয়্যারগুলো ব্যবহার করা যায় কমিউনিকেশনের ক্ষেত্রে, যেটা নেপাল সরকার এখনো ব্যান করেনি। নেপাল একটা বাফার স্টেট, ওপর দিকে চীন আছে, তাদের কোনো সি এক্সিট নেই। এই পরিস্থিতি খুব সূক্ষ্মভাবে এবং খুব শান্তভাবে ভারত সরকারকে মেটাতে হবে। ভারতের দুশ্চিন্তার আরেকটা বড় কারণ রয়েছে। অতীতে বিভিন্ন সময় দেখা গেছে ভারতে হামলা চালানোর জন্য পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলো বারবার নেপালকে কাজে লাগিয়েছে। 1999 সালে কাঠমান্ডু থেকে নয়াদিল্লি যাওয়ার পথে হাইজ্যাক করা হয় ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট IC-814। নেপাল থেকে বারবার গ্রেফতার হয়েছে কুখ্যাত জঙ্গিরা। 2013 সালে ভারত নেপাল সীমান্ত থেকে ধরা পড়ে লস্কর জঙ্গি আব্দুল করিম টুন্ডা। ভারতে অন্তত 40টি বোমা হামলার সঙ্গে যুক্ত ছিল এই জঙ্গি। ইন্ডিয়ান মুজাহিদিনের সহ প্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকলকেও 2013 সালে গ্রেপ্তার করেছিল নেপালের পুলিশ। ভারতের জাল নোট ঢোকাতেও পাকিস্তান বারবার এই নেপালের রুটকে কাজে লাগিয়েছে। ভারতবর্ষের সরকারের উচিত অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সব রকমভাবে নেপালের পাশে দাঁড়ানো এই সময়, এবং নিজের সুরক্ষাটাও দেখার জন্য। কারণ চায়না একটা খেলা তো চলছেই, এবং সাউথ এশিয়াতে একটা বৃহত্তর শক্তির শক্তির পরিচয় আমরা পাচ্ছি বারবার রেজিম চেঞ্জের মধ্যে দিয়ে। ইতিমধ্যে অনুপ্রবেশ আটকাতে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
এদিকে শিলিগুড়ি থেকে কাঠমান্ডু পর্যন্ত সপ্তাহে 2টি করে বাস চালাতো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা এনবিএসটিসি। আপাতত সেই পরিষেবা স্থগিত করা হয়েছে। সনদ শাহ, সত্যজিৎ বৈদ্য ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। ঠিক এইখানে আমি আপনাদের দেখাবো যে মোহাম্মদ ইউনূস কিছুদিন আগেই কিন্তু একেবারে ভারত প্রসঙ্গে এবং বাংলাদেশের অর্থনীতির উন্নতি কি করে হবে সেই প্রসঙ্গে বলতে গিয়ে নেপালের কথা বলেছিলেন, ভুটানের কথা বলেছিলেন, 7 সিস্টারের কথা এক নিঃশ্বাসে বলেছিলেন। ইউনূস কি বলেছিলেন, অর্থাৎ এই খানিকক্ষণ আগে কথা হচ্ছিল না যে মৌলবাদী শক্তি বাংলাদেশে ক্রমশ তারা শক্তিশালী হচ্ছে, আমি বলছি এইখানে মোহাম্মদ ইউনূসের বক্তব্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন বলছি শুনলেই বুঝবেন। যে কারণে নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, 7 সিস্টার্সের কথা বললাম, সবার জন্য হৃৎপিণ্ড একটাই, নেপালের জন্য হৃৎপিণ্ডই নেই। কাজে আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাকে চালতে হবে। আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই, এটা আমাদেরও লাভ, তাদেরও লাভ, আমাদেরও লাভ। এই হৃৎপিণ্ড যদি সংযুক্ত হয় সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। 7 সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারা লাভবান হবে, আমরাও লাভবান হব। আবার নেপালের কথায় আসবো। আমার আরেক সহকর্মী সন্দীপ সরকার আজকে যখন বিমানবন্দরে সেখানে ল্যান্ড করতে যাচ্ছে, বিমানবন্দরে রানওয়েতে আগুন লাগিয়ে দেওয়া হয়। সন্দীপের অভিজ্ঞতা, আবার সেই প্লেন কিন্তু কাঠমান্ডুতে নামতে পারেনি, শটান দিল্লিতে ফেরত আসে। সেই অভিজ্ঞতা সরাসরি সন্দীপের কাছ থেকে শুনে নেব। আজকে AI 217 এই বিমানে আমরা রওনা হয়েছিলাম এখান থেকে নিউ দিল্লি বিমানবন্দর থেকে, এবং পৌঁছানোর কথা ছিল কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে। সেই বিমান যখন গিয়ে পৌঁছায় কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরের ওপরে, সেই সময় সেখান থেকে জানিয়ে দেওয়া হয় এটিসির তরফে যে কোনোভাবেই এই মুহূর্তে এই বিমান ল্যান্ড করানো যাবে না। তার কারণ যে পথে বিমান রানওয়ের মাটি ছোবে সেই জায়গাতে একাধিক জায়গায় অগ্নিসংযোগ করা হয়েছে, ঘন ধোঁয়ায় আকাশ ঢেকে রয়েছে। এরপর কিছুক্ষণ সেই বিমান আকাশেই চক্কর কাটতে থাকে এবং তারপরে শেষ পর্যন্ত কাঠমান্ডু বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফে জানিয়ে দেওয়া হয় যে বিমান নামানো যাবে না, এবং সেই বিমান আবারও সেই কাঠমান্ডুর আকাশ থেকে ফিরে আসে দিল্লিতে। কর্নেল দাস, নিঃসন্দেহে নেপালের ঘটনা অনেক দিক থেকে শিক্ষণীয়। মানে আমি বলছি আমাদের শাসকদের কোন কোন বিষয়ে শিক্ষা নেওয়া উচিত? প্রথম কথা হলো যে নেপালের যেটা করলো, আমাদের দেশে জেনজিকেও সেটা উদ্বুদ্ধ করবে। কারণ আমাদের দেশে জেনজিকে যদি জিজ্ঞেস করেন, সারদা থেকে শুরু করে এখন পর্যন্ত যে লেটেস্ট করাপশন, আজকেও বোধহয় কত লক্ষ টাকা রিকভার্ড হয়েছে, এই যে করাপশন চলছে তাতে কোনো রকম বিচারের অন্তিম পর্যায়ে যাচ্ছে না। এটা প্রমাণ করে গাছের গোড়া কেটে দিয়ে আগায় জল দিচ্ছে। একদল তৃণমূলটাও আছে, বিজেপিও আছে, একই সবাই গাছের গোড়া কেটে আগায় জল দিচ্ছে। কারণ সাক্ষী সাবুত কিছু থাকছে না, সেটিং চলছে, এবং আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমরা হয়তো মোমবাতি নিয়ে বেরোচ্ছি, কিন্তু জেনজি কিন্তু ক্ষুব্ধ হচ্ছে, একদিন এরা রাস্তায় বেরোবে। কিন্তু একটা আশঙ্কা আছে, আপনারা মনে আছেন ইজিপ্টে নেটিজেনরা বেরিয়েছিল আরব, সমস্ত জায়গায় আন্দোলন হলো, কিন্তু ক্ষমতা চলে গেল মুসলিম ব্রাদারহুডের হাতে। সেইখানে জেনজি যদি ভুল করে তাহলে আবার বাংলাদেশও টু সাম এক্সটেন্ট তাই, যে ক্ষমতা চলে গেল মৌলবাদীদের। বাংলাদেশে জামাতপন্থীরা শক্তিশালী হলো। ডেপুটি ও প্রাইম মিনিস্টার আসলো, ওকে 3টা কন্ডিশন বললো, যে তুমি প্রকাশ্যে ক্ষমা চাও অন্যায় স্বীকার করে যে জেনোসাইড, 420 কোটি টাকা যে আমরা পাই সেইটা ফেরত দাও, 420 কোটি ডলার যে আমরা পাই সেটা ফেরত দাও, আর ওখানকার যে উর্দু স্পিকিং যারা আছে, যারা নাকি পাকিস্তানের দালালি করছে, তাদের ফেরত নয়, এবং তাকে ফেরত যেতে হলো কোনো এগ্রিমেন্ট ছাড়া। ডক্টর মিত্র, উল্টো দিক থেকে আবার যদি আসি, যে এই জেনজিকে আজকে ঘটনা প্রবাহ যেদিকে যাচ্ছে সেটাও সতর্ক থাকতে হবে যে মবক্রেসি অথবা সাধারণ মানুষের, হতে পারেন তিনি অভিযুক্ত, হতে পারেন তিনি দুর্নীতিগ্রস্ত মন্ত্রী, কিন্তু তার পুত্র কন্যা বা স্ত্রী কোনো অপরাধ করেননি, তাদের 4বারের প্রাক্তন প্রধানমন্ত্রী স্ত্রীকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া যায় না। আমি বলছি এটা দুর্নীতির প্রতিবাদে নরহত্যা। হ্যাঁ, এটাকে কখনোই সাপোর্ট করা যায় না। হ্যাঁ, কিন্তু কি হচ্ছে সুমন, দেখো কয়েকটা জিনিস এখানে জানতে হবে। এই যে প্রথাগত পলিটিশিয়ানদের কথা হচ্ছে, জেন জিকে যদি তুমি জিজ্ঞেস করো না, তারা কিন্তু প্রথাগত পলিটিশিয়ান থেকে সরে গিয়ে তাদেরকে আইডেন্টিফাই করছে পেশাগত পলিটিশিয়ান হিসেবে। অর্থাৎ
কিছু পলিটিশিয়ান যারা আজকে এখানে আছে কালকে ওখানে আছে, এইটা দেখে দেখে তারা অভ্যস্ত হয়েছে গত 15-20 বছর। এবং নেপালেও তাই, আজ যে বিরোধী কাল সে শাসক, আবার দল বদল করে অন্য দল ক্ষমতায় গেল, রাতারাতি সে সেই দল বদল করে নিল। জেন জি এর কাছে প্রথাগত পলিটিশিয়ানের প্রতি রেসপেক্ট ছিল, পেশাগত পলিটিশিয়ানের প্রতি নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তুমি যে বললে যে আর্থকোয়েকে কিসের ক্ষতি হয়? জীবন যায়, জীবিকা যায়। করাপশন কোয়েকে আত্মসম্মান যায়, একটা মানুষের সেলফ এস্টিম যায়, সেলফ কনফিডেন্স যায়। আজকে যেই ছেলেটা চাকরির জন্য দৌড়াচ্ছে, যে পেটের জন্য দৌড়াচ্ছে, তার আত্মসম্মান আত্মবিশ্বাসকে ভেঙে দেয়। এই যে যোগ্য রাস্তায় বসে আছে আর যে অযোগ্য পয়সা দিয়ে চাকরি কিনে চাকরি করছে, একদম। এই যে কিছুক্ষণ আগে ডিসকাশন হচ্ছিল, আমি কোনো পার্টির মধ্যে যাচ্ছি না যে এখানে কেউ বলছে তোমরা চোর, দিল্লিতে কেউ বলছে তোমরা চোর। জেন জি কান বন্ধ করে বলছে কবে আমরা শুনবো আমরা চোর। সেই জিনিসটার জন্য কিন্তু জেন জি এর এই বারুদ, সেইটাকে কোনো রকমভাবে ভেন্টিলেট করতে হবে। এই অ্যাগ্রেশনটা কোথা থেকে এলো? একমাত্র অ্যাগ্রেশনটা, এই বারুদে আগুনটা দেওয়া হলো কিন্তু তাদের যে একমাত্র প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া, সেটাকে আটকে দিয়ে। যদি সেই জায়গাটায় আজকে যদি বাইপাস বন্ধ করে দেওয়া হয়, গাড়ি কোথা দিয়ে যেতে বাধ্য হবে? পাশের গলিগুলো দিয়ে ঢুকতে তারা বাধ্য হবে। আমি আবার বলছি, অ্যাজ আ ডাক্তার, অ্যাজ আ হিউম্যান বিইং, অ্যাজ আ সাইকিয়াট্রিস্ট, আমি কখনো কোনোভাবে এটাকে সাপোর্ট করতে পারি না। কিন্তু what options are you giving? What options are we individuals, same society, পলিটিশিয়ানসদের কাছে আমরা দুটো জিনিস এক্সপেক্ট করি, একটা হচ্ছে উইজডম, 2 নম্বর হচ্ছে ওয়েলফেয়ার। কোথায় আছে? জেন জিকে তো সেটা দেখতে হবে, সেটা এমনভাবে ভিজিবলি দেখতে হবে যে তারা সেটা ফিল করে যে না, আমি সিকিউর, আমার ফিউচার সিকিউর, বয়সকালে আমার বাবা মা সিকিউর। এবং আমার জন্য কেউ অনেস্টলি চেষ্টা করছে, কেউ নিজের সিন্দুক ভরছে না শুধু। আমি দারুণ বলেছেন ডক্টর মিত্র, আমি আসবো, কিন্তু তার আগে দ্রুত আপনাদের বলবো, চমৎকার ব্যাখ্যা দিলেন ডক্টর মিত্র, যে ধরুন একটা ডেমোক্রেসিতে প্রেসার কুকারের ওই সেফটি ভালভের মতো, সেই সেফটি ভালভটা হয়তো সে ভেন্টিলেট করছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা মূলধারা সংবাদ মাধ্যমের মাধ্যমে, সেইটাকে বন্ধ করলে কিন্তু একেবারে সেই প্রেসার কুকারটি বাস্ট করতে পারে, যেটা নেপালে এক্স্যাক্টলি এই ফর্মুলায় বাস্ট করলো, বিস্ফোরণ হলো, এবং সেই বিস্ফোরণের ফল আমাদের সামনে। আজকে ভারতবর্ষের যে পররাষ্ট্র মন্ত্রক, তারা একদম পরিষ্কার গাইডলাইন তারা প্রকাশ করেছে, এবং বিদেশ মন্ত্রকের বিবৃতির পাশাপাশি আজকে দেখাবো উত্তরবঙ্গ রওনা হওয়ার পথে নেপাল ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রীও শান্তির বার্তা দিয়েছেন। দেখুন, সোশ্যাল মিডিয়ার উপর সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে জেন জির বিদ্রোহ। মাত্র 2 দিনের বিক্ষোভের জেরে অগ্নিগর্ভ হয়ে উঠল নেপাল। কাঠমান্ডুর পরিস্থিতি কার্যত হাতের বাইরে। বিক্ষোভকারীদের হাতে মার খেতে হচ্ছে মন্ত্রীদের বাড়ি, সরকারি দপ্তরে আগুন ধরানো হচ্ছে। এরই মধ্যে অগ্নিদগ্ধ হয়ে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকরের মৃত্যু হয়েছে। বিক্ষোভকারীরা তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ভেতরে আটকে পড়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী। অগ্নিদগ্ধ অবস্থায় তার মৃত্যু হয়। চিন্তার বিষয় হলো, এ সব কিছুই চলছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও সিকিমের সঙ্গে 1750 কিলোমিটার সীমান্ত থাকা প্রতিবেশী নেপালে। এই পরিস্থিতিতে সতর্ক ভারত। বিদেশ মন্ত্রকের তরফে অ্যাডভাইজারিতে পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের নেপালে যাওয়া স্থগিত রাখতে বলা হয়েছে। একই সঙ্গে এই মুহূর্তে যে সমস্ত ভারতীয় নাগরিক নেপালে রয়েছেন, তাদের বাড়ি বা আশ্রয়স্থলের ভেতরে থাকা, রাস্তায় না বেরোনো ও যথাযথ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। একই সঙ্গে নেপালের প্রশাসন ও কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের পরামর্শ মেনে চলার নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্রক। I mean, it's very, very important that things stabilize in Nepal, which is, neighboring country for India. We have open borders. It's very important for the people of Nepal themselves. Now that Prime Minister Oli has resigned, hopefully there'll be movement towards some stability and calm. নেপালের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত রয়েছে। এই পরিস্থিতিতে শান্তি বজায় রাখার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। Is the government of India they can utter something? I am not. আমার রিকোয়েস্ট থাকবে, শিলিগুড়ি, কালিম্পং, আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার আছে, সবাইকে পিস মেনটেন করতে,
এবং যাতে কেউ কোনো প্রবলেমে জড়িয়ে না পড়ে, যেহেতু এটা আমাদের ব্যাপার নয়, কিন্তু নেপালকেও আমরা ভালোবাসি। সুতরাং তারা তাদেরটা ঠিক করুক, আমাদের তো এ ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত নয়। কিন্তু আমরা মনে করি প্রতিবেশী ভালো থাকলে, পাড়াপড়শি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি। যে কোনো দেশই শান্তিতে থাক, সুখে থাক, তাদের আর্থসামাজিক উত্তরণ হোক, সেখানকার মানুষ আরও বেশি প্রাচুর্যের সন্ধান পাক, এটা আমরা চাই। আর এই মুহূর্তে নেপালে যা ঘটেছে এটি সম্পূর্ণ একটি আন্তর্জাতিক বিষয়, এবং এই নিয়ে যা বলার আমাদের বিদেশ মন্ত্রক বলবে, এর বাইরে আমি কোনো কথা বলতে পারবো না। পশ্চিমে পাকিস্তান তো বটেই, পূর্বে বাংলাদেশের পর এবার প্রতিবেশী নেপালের পরিস্থিতিও ক্রমশ খারাপের দিকে যাওয়ায় ভারতের বিদেশ নীতিকে আরও শক্তপোক্ত করার পরামর্শ দিয়েছে কংগ্রেস। পাকিস্তান বলুন, মইজুর সরকার বলুন, এদিকে বাংলাদেশ বলুন, এদিকে নেপাল বলুন, এদিকে শ্রীলঙ্কা বলুন, ভারতবর্ষ কিন্তু অগণতান্ত্রিক রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে। ফলে ভারতকে কিন্তু অবিলম্বে তার ফরেন পলিসিকে আরও সুদৃঢ় করতে হবে, এবং দরকার হলে সবাই মিলে আলোচনা করে বিরোধী সহ একটা নির্ণয়ের দিকে পৌঁছতে হবে। ইতিমধ্যে বিদেশ মন্ত্রকের তরফে কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের দুটি হেল্পলাইন চালু করেছে। উজ্জ্বল মুখোপাধ্যায় ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি রাজাগোপালদার কাছে যাব। একেবারে পরিষ্কার একটা বড় অংশের মানুষ মনে করছেন তারা প্রতারিত হয়েছেন। কেন? যে তাদের বলা হয়েছিল যে রাজতন্ত্র সরে গিয়ে গণতন্ত্র এলে তাদের জীবনটা একটু সুন্দর, একটু বেঁচে থাকার মতো, একটু ভদ্র এবং দুর্নীতিমুক্ত হবেন তাদের শাসকরা, আর হলো ঠিক উল্টো। এ তো মানে সম্পূর্ণ স্বপ্নভঙ্গ। একদম, মানে রাজতন্ত্র মানে সরিয়ে দেওয়ার যে বিরাট আন্দোলন ছিল, সে তো আমরা দেখেছি মানুষ কীভাবে অংশগ্রহণ করেছিল। যখন মানুষ কিছুই পেল না, মানে 14-15 বছরে 14টা গভর্নমেন্ট পাল্টালো, রাজা কিন্তু যখন যিনি পোখরাতে ছিলেন জ্ঞানেন্দ্র, তিনি কিন্তু সুযোগ বুঝে ঢুকে পড়ার চেষ্টা করলেন, একটা আন্দোলনকে ইগনাইট করার চেষ্টা করলেন। প্রচুর মানুষ কিন্তু হয়েছিল, গুলিও চলেছিল, 2-3 জন সাংবাদিকও মারা গিয়েছিল। একদম মানে এই যে কারাপশান, এই যে মানুষ সুশাসন পাচ্ছে না, বুঝেছেন, এইগুলোকে নিয়ে কিন্তু সে কিন্তু সংঘবদ্ধ করার চেষ্টা করেছে, কিন্তু হলো না। এর নানান কারণ আছে। লোকে দেখলো কি যে রাজতন্ত্র তো খুব একটা ভালো ছিল না, আমি কোথায় ফিরতে চাই। ঠিক অবশ্য মানে আপনার মনে থাকবে জ্ঞানেন্দ্র যখন বিমানবন্দর থেকে ফিরলেন, মানে পা রাখলেন মাটিতে, সেই মুহূর্ত থেকে নেপালে আন্দোলন শুরু হলো। তারপরে 2024-এর মার্চ মাসে সেই আন্দোলন ক্রমশ দানা বাঁধছিল। সেই এখন আরেকটা একটু জুড়ে দিতে চাই যে যারা ক্ষমতায় এসেছে, আমরা অনেকেই ভাবছি যে নন পলিটিশিয়ান ক্ষমতায় আসলে বিরাট কিছু ঘটে যাবে। আমরা জেলেনস্কিকে দেখলাম, উনি পলিটিক্সে ছিলেন না, কমেডিয়ান ছিলেন, একেবারে ওনার ইম্যাচুরিটি দেখলাম, রাজ্যের সঙ্গে লড়াই করতে গিয়ে দেশটাকে শেষ করে ফেললেন। হ্যাঁ, বুঝেছি, এই ধরনের সমস্যা আছে। ছাত্ররা যখন ক্ষমতা দখল করলো, আপনি আশু প্রথমে যে ক্ষমতা এসেছিল আসামেতে, টোটাল ফেলিওর। হ্যাঁ, এত স্বপ্ন নিয়ে এত কিছু করবো, কিছুই করতে পারি। স্বপ্নভঙ্গ আমরা দেখেছি। আমি দ্রুত খুব বক্তব্য শুনতে শুনতে আমার ওই কবিতা লাইনটা মনে পড়ছিল, রাজা আসে যায় দিন বদলায়, পোশাকের রং বদলায়, দিন বদলায় না। বীরেন্দ্র চট্টোপাধ্যায় ঘটনাটা হচ্ছে। দেখুন, আমি কিন্তু আবারও বলছি, আমরা যদি এই অকলের স্বপ্ন দেখি। তোমারও কি হলো? তুমি খানিকক্ষণ আগে বলছিলে যে তৃণমূলের পাশাপাশি বিজেপিটাও বলুন, তুমি বলছিলে। এটা জেনজির জাদু কিনা আমি জানি না, সবার রোল রিভার্সাল দেখছি। এই একটা জায়গা আমার মনে হয় ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল ডিফারেন্স, কিন্তু দিনের শেষে সবার আগে দেশ। আমি এখনো বলছি, পাশে ভারত, এই বাংলাদেশ দেখলাম, নেপাল দেখছি, শ্রীলঙ্কা দেখছি, এরপরে দাঁড়িয়েও ভারতবর্ষ কিন্তু টিকে রয়েছে দুটো কারণ। একটা হচ্ছে সংবিধান, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, দ্বিতীয় কথা ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র। আমরা যেন কোনোভাবে এই গণতন্ত্রের বেসিক ফ্লেভারটা হারিয়ে না ফেলি। বাংলাদেশ যেভাবে গণতন্ত্রকে নষ্ট করেছে, ভারতবর্ষ যেন সেই দিকে একদম সম্পূর্ণ অরূপের সঙ্গে একমত। আমরা যেন গণতন্ত্রের স্পিরিটটাকে, ফ্লেভারটাকে হারিয়ে না ফেলি। পাশাপাশি আমাদের নেতা নেত্রীরা যেন সাধারণ মানুষের ধৈর্যের পরীক্ষা না নেন। আমি বলছি আজকের জেনজিটা
জেনজিটা এত চর্চা এসছে, এইসব শব্দবন্ধ আগে ছিল না। আপনি যদি আজকে ইতিহাসে ফিরে জেপির আন্দোলন দেখেন, জয়প্রকাশ নারায়ণের আন্দোলন দেখেন, সেখানেও ওই যুব সমাজ, এই বয়সের, এই এজ গ্রুপের ছেলেমেয়েরা সামনে এসেছিল। আন্না হাজারির দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামে এরাই সামনে এসেছিল। আমি বলছি এরা অনেক উদাহরণ দিতে পারি, কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@IAM সুমন দে। প্রচুর মন্তব্য, আমি দ্রুত কয়েকটা মন্তব্য নিয়ে নিই। বিদ্যুৎ নায়ক তিনি লিখছেন, এই গণ অভ্যুত্থানের মূল কারণ সীমাহীন দুর্নীতি, তাই সাধু সাবধান। অমরনাথ কর্মকার লিখছেন, ক্ষোভের আগুন যে এইভাবে রাতারাতি দাবানলে পরিণত হতে পারে, নেপাল তার উদাহরণ। আশরাফ মির্জা লিখছেন, শ্রীলঙ্কা বাংলাদেশের পর নেপালের যুব সমাজ প্রমাণ করল জনগণই শেষ কথা। কৃষ্ণচন্দ্র ভর লিখছেন, ক্ষমতায় মত্ত হয়ে সীমাহীন দুর্নীতি করলে তার পরিণতি কি হতে পারে, নেপাল তার জ্বলন্ত উদাহরণ। শেখ শামীম লিখছেন, দুর্নীতির বিরুদ্ধে গোটা দেশ এক হয়েছে, তাই পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী। ঠিক এই জায়গা থেকে আমি আমার পরের প্রতিবেদনে যাব, যে প্রতিবেদন বলছে যে একদম সরাসরি পর্যটনে প্রভাব পড়েছে এই আন্দোলনের। কিভাবে দেখুন। পাহাড় প্রেমীদের আদর্শ ডেস্টিনেশন, পৃথিবীর সর্বোচ্চ 10টি পর্বতশৃঙ্গের মধ্যে 7টি যে এখানে রয়েছে। তোপসে ফেলুদা আর লালমোহন বাবুর চোখে ঘুরে দেখা কাঠমান্ডুর ক্যাসিনো কিংবা পশুপতিনাথের মন্দির। এই নেপালই রয়েছে শান্তির প্রতীক গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী। সেই নেপালই এখন জ্বলছে অশান্তির আগুনে। পুজোর আগে যার বড়সড় প্রভাব পড়তে চলেছে পর্যটনে। পর্যটনের পরিভাষায় এগুলোকে আমরা বলি ফিজিক্যাল ফ্যাক্টর বা পারিপার্শ্বিক অবস্থা। এরকম সামাজিক বা পলিটিক্যাল অস্থিরতা যে কোনো গন্তব্যে ডেস্টিনেশনের তার ট্যুরিজমকে প্রতিহত করে। দুর্ভাগ্যজনকভাবে নেপালে যেটা হলো, এটার কিন্তু যদি ইমিডিয়েটলি এটা কন্ট্রোল না হয় তাহলে কিন্তু নেপালে এটার একটা লং টার্ম ইম্প্যাক্ট দেখা দেবে। শুধুমাত্র পর্যটনই নয়, প্রভাব পড়েছে সীমান্ত বাণিজ্যেও। নেপালে অশান্তি শুরুর পর থেকেই পানি ট্যাঙ্কি সীমান্তে দাঁড়িয়ে আছে শয়ে শয়ে ট্রাক। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি কেউ জানেন না। বড়সড় প্রভাব পড়েছে এপারের অর্থনীতিতে। সীমান্ত লাগোয়া এলাকার ভারতীয় ব্যবসায়ীরা নেপালের ওপর অনেকটা নির্ভরশীল। দোকানপাট বন্ধ, মার খাচ্ছে ব্যবসা। আমরা তো এখন নেপাল তো ওইরকম নেপালও যাই না, আমরা তো ওই লোকালে ব্যবসা করি। লোকালে তো মালের দামও বেশি, ইনকাম নাই। এই পেট চলার মতো কোনো ডাল ভাতের পয়সা খালি জোটো কামে করেছি। 3 দিন ধরে সমস্যা হচ্ছে। সমস্যা আছে স্যার। নেপালের লোক আসলে আমাদের বিক্রি বাট্টা হয়, নেপালের থেকে লোক না আসলে বিক্রি বাট্টা নাই। পুজোর আগে নেপালের ভয়ঙ্কর পরিস্থিতিতে উদ্বিগ্ন ভ্রমণ সংস্থার কর্ণধাররাও। লোকেরা সবাই একটু ভয় পায়, কোনো জায়গাতে একটু ডিস্টার্ব এরিয়া যেই শুনতে পায়, কোনো নিউজ পেলেই সে যেতে ভয় পায়। থাইল্যান্ড বর্ডারেও একটু ডিস্টারবেন্স হচ্ছিল, সেটা নিয়েও যেটা একটু গন্ডগোল হচ্ছে। অনেক লোক বুক করার আগে জিজ্ঞেস করছে কি আমরা কি যেতে পারি, ইজ ইট সেফ, যাওয়া যায়। তো এই সব নিয়ে পুরো জিনিসটা এখন নেপালে যাওয়াই লোকেরা কিন্তু এখন যতদিন না ঠিক হচ্ছে, কিছুদিনের জন্য তো বন্ধ হচ্ছেই হচ্ছে। পাহাড়ের কোলে মেঘ কুয়াশার দেশ, যেন হাতের নাগালে মেঘ চাইলেই ছোঁয়া যায়। ঝুপ করে রাত নামলেই পাহাড়ের গায়ে ছোট ছোট জনপদে যেন জোনাকির মতো আলো জ্বলে ওঠে। সেখানেই আজ জ্বলছে ক্ষোভের আগুন। শরৎ শাহ, ঝিলমকরণ যাই ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবার আমাদের দেশের সব থেকে বড় খবরটায় আসি। আমাদের দেশের পরবর্তী উপরাষ্ট্রপতির নাম প্রত্যাশিতভাবেই সিপি রাধাকৃষ্ণন। কেন প্রত্যাশিতভাবে বললাম সে কথায় আসছি, কিন্তু তার আগে বলবো যে উল্টো দিকে প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি তিনি পেলেন 300টি ভোট এবং এনডিএ প্রার্থীর অর্থাৎ সিপি রাধাকৃষ্ণনের পাওয়ার কথা ছিল 425টি ভোট, তিনি পেলেন 452টি ভোট। ঠিক এইখানে আমার পরের প্রশ্ন থাকবে, যার উত্তর খোঁজার চেষ্টা করেছি পরের প্রতিবেদনে, তাহলে কি সত্যি যেটা বহুদিন স্টুডিওতে আলোচিত হয়েছে ক্রস ভোটিং হলো? দেখুন তো গোপন ব্যালটে কি হলো তার একটা আন্দাজ পাওয়ার চেষ্টা করেছি আমরা। কোথায় কোথায় জিজ্ঞাসার চিহ্ন রইল দেখুন। জগদীপ ধনকরের পদত্যাগের প্রায় 1.5 মাসের মাথায় নতুন উপরাষ্ট্রপতি পেল দেশ। নির্বাচনে জিতলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএর প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। তিনি পেলেন 452টি ভোট। পরাজিত হয়েছেন কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি
বি সুদর্শন রেড্ডি। তিনি পেয়েছেন 300টি ভোট। সংখ্যার নিরিখে ইন্ডিয়া জোটের প্রার্থীর পরাজয় আগে থেকেই নিশ্চিত হলেও ভোটের রেজাল্ট বেরোনোর পর প্রশ্ন উঠেছে, তাহলে কি উপরাষ্ট্রপতি ভোটে ক্রস ভোটিং হলো? ইন্ডিয়া জোটের কিছু সাংসদ কি এনডিএর প্রার্থীকে ভোট দিয়েছেন? সাংসদ সংখ্যা অনুযায়ী এনডিএর প্রার্থীর পাওয়ার কথা ছিল 425টি ভোট, সেখানে এনডিএর প্রার্থী পেয়েছেন 452টি ভোট, অর্থাৎ 27টি বেশি। অন্যদিকে ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি 324টি ভোট পাওয়ার কথা থাকলেও তিনি পেয়েছেন 300টি ভোট। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটের পর কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে লেখেন, বিরোধীরা একজোট। বিরোধী শিবিরের সব সাংসদ 315 জনই ভোট দিয়েছেন, এটা নজিরবিহীন 100% উপস্থিতি। কিন্তু ফল বেরোনোর পর দেখা যায় জয়রাম রমেশের এই হিসেবের থেকে 15টি ভোট কম পেয়েছেন ইন্ডিয়া জোটের প্রার্থী। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন 767 জন সাংসদ, এর মধ্যে বৈধ হিসেবে গ্রাহ্য হয় 752টি ভোট, অর্থাৎ 15টি ভোট বাতিল হয়। যদি ধরেও নেওয়া হয় যে বাতিল 15টি ভোটই বিরোধী ইন্ডিয়া জোটের, তাহলেও একটা বিষয় স্পষ্ট যে তাদের প্রার্থী প্রত্যাশার থেকে কম ভোট পেয়েছে। নিরপেক্ষতার সঙ্গে অবজেক্টিভলি রাধাকৃষ্ণনজি রাজ্যসভা পরিচালনা করবেন, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে মজবুত করতে তিনি যথেষ্ট উদ্যোগী হবেন। এখন অনেক মানুষ অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে তারা ভোট দিয়েছেন রাধাকৃষ্ণন সাহেবের পক্ষে, এটাও হওয়ার ছিল। তৃণমূল কংগ্রেসের মধ্যেও থাকতে পারেন এরা, সংখ্যা তো সেটাই বলছে। যে 15টি ভোট বাতিল হয়েছে তা কি সাংসদের ভুলে, নাকি এনডিএ শিবিরকে সুবিধা করে দিতে ইচ্ছাকৃতভাবে, সেই প্রশ্ন উঠছে। राहुल जी ने कहा था कि अंतरात्मा की आवाज पे वोट देनी है, तो उनके 40 सांसदों ने अंतरात्मा की आवाज पर हमें जो वोट दिया उसके लिए मैं धन्यवाद करता हूँ। সোশ্যাল মিডিয়ায় নতুন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব মিলিয়ে দেশ নতুন উপরাষ্ট্রপতি পেলেও কে কার পক্ষে ভোট দিলেন, কেউ নিজের জোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন কিনা, তা নিয়ে নতুন বিতর্ক তৈরি হলো। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সরাসরি তুলনাটা নিঃসন্দেহে বাড়াবাড়ি, কিন্তু আজ যখন দুর্নীতি নিয়ে প্রতিবেশী রাষ্ট্র নেপাল তোলপাড়, কিছুদিন আগে এই দুর্নীতি ইস্যুতেই আমাদের রাজনীতিতেও শাসক বিরোধী সংঘাত একেবারে চরমে উঠেছিল। সংঘাতের কেন্দ্রে ছিল 130তম সংবিধান সংশোধনী। মোদী সরকারের দাবি রাজনীতিকে দুর্নীতিমুক্ত করতে সাহায্য করবে এই সংশোধনী। উল্টো দিকে বিরোধীরা বলছিল যে দুর্নীতি দমনের নামে আসলে এজেন্সি দিয়ে বিরোধী দমনের ছক। এই তরজা নিয়ে অ্যানিমেশনে সামান্য রসিকতা করলাম, তবে দিনকাল বেশ খারাপ। এর মধ্যে আবার কেস দেবেন না প্লিজ? দেখুন, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ।